দিনের তুলনায় গ্রাম বাংলার সন্ধ্যার রূপটি আরো মধুময়। দূরে বাঁশবাগানের মাথার উপর চাঁদ উঠেছে, আর সেই চাঁদ চারিদিকে ঢেলে দিচ্ছে তার জ্যোৎস্নার আলো। নিকোনো উঠোনে গাছের ছায়ার ফাঁকে ফাঁকে জ্যোৎস্নার আলো নানান আকৃতি নিচ্ছে। দেখে মনে হচ্ছে যেন এখানে এক আলো আধারে অপূর্ব খেলা চলছে। গ্রামের সকলেই এখন ঘুমের দেশে পাড়ি দিয়েছেন, কিন্তু তিতলিদের বাড়িতে এখনো আলো জ্বলছে। তিতলির মা মিনতি দেবী মেয়ের পাশে বসে তাকে ঘুম পাড়ানোর চেষ্টা করছেন। অবশ্য তার ঘুম কিন্তু না আসারই কথা, কারণ ধূম জ্বরে তার গা একেবারে পুড়ে যাচ্ছে। তবুও মিনতি দেবী মেয়ের পাশে বসে তাকে ক্রমাগত ঘুম পাড়ানোর চেষ্টা করছেন, যাতে কোনো রকমে আজকে রাতটা পার হয়ে যায়। কাল সকাল হলে তিনি মেয়ের জন্য বদ্যি ডেকে আনবেন। তিনি চাইছেন না এই রাতের বেলায় বাইরে যেতে, তার কারণ অবশ্য অন্য। কিন্তু তার মেয়ের ছটফটানি আর কষ্ট ধীরে ধীরে বাড়তে থাকায় তাকে এক প্রকার বাধ্য হয়ে বাড়ি থেকে বেরোতে হলো। যাবার আগে মিনতি দেবী মেয়ের গায়ের চাদরটা টেনে দিয়ে হাতে একটা টর্চ নিলেন এবং বাইরে থেকে দরজার শিকলটা টেনে দিয়ে রওনা হলেন বদ্যি মশাইয়ের বাড়ির উদ্দেশ্যে। গ্রামের পথঘাটে কোথাও কোনো প্রাণের আভাস মাত্র নেই। পূর্ণিমার চাঁদ যেন তার অপূর্ব শুভ্র আলো ঢেলে দিচ্ছে পৃথিবীর বুকে। দূরে চাঁদের আলো আধারের রূপ যেন এক মায়াবী পরিবেশ সৃষ্টি করেছে। নির্জন নিস্তব্ধ এক মায়াবী রাত। বাতাসের দোলায় শুকনো পাতার খসখস শব্দে সেই নিস্তব্ধতা খানিকটা হলেও ভঙ্গ হচ্ছে, আর মাঝে মাঝে শোনা যাচ্ছে কিছু ঝিঝি পোকার ডাক। মিনতি দেবী তার সাথে করে টর্চটা শুধুই নিয়ে এসেছেন, কারণ এই জ্যোৎস্নার আলোতে পথঘাট দেখতে তার একেবারে অসুবিধে হচ্ছে না। তিনি ধীর পায়ে এগিয়ে চলেছেন বদ্যি মশাইয়ের বাড়ির উদ্দেশ্যে। কিন্তু আশ্চর্যের বিষয় হলো তিনি তার পিছনে ক্রমাগত একজনের পায়ের আওয়াজ অনুভব করতে পারছিলেন, কিন্তু পিছন ফিরতে সেখানে কাউকে তিনি দেখতে পাচ্ছিলেন না। মনে কোনো রকমের সাহস নিয়ে তিনি এগিয়ে চলেছেন তার গন্তব্যের উদ্দেশ্যে। কিছুটা যেতেই তিনি দেখতে পেলেন সেই পুকুরটিকে। পুকুরের জলে চাঁদের আলো পড়ে যেন আলপনা আঁকছে। এই পুকুর থেকে বেরিয়ে তাকে যেতে হবে বদ্যি মশাইয়ের বাড়িতে। বিগত কয়েকদিন ধরে রাতের বেলা এই পুকুর ধারে ঘটে যাওয়া কিছু অস্বাভাবিক ঘটনার কারণে তিনি রাতের বেলায় এখানে আসতে চাইছিলেন না, কিন্তু অবশেষে মেয়ের অসুস্থতার কাছে তাকে হার মানতেই হলো। তিনি পুকুর পাড়ের ধার বরাবর ধীরে ধীরে হেঁটে চলেছেন। তবে এতক্ষণ ধরে হয়ে চলা সেই ঝিঝি পোকার শব্দ কিন্তু এখন পুরোপুরি থেমে গেছে। চারিদিকটা এখন বড্ড নিস্তব্ধ। তার পিছনে এতক্ষণ ধরে হয়ে চলা সেই পায়ের আওয়াজটিও যেন ক্রমশই আরো বাড়তে থাকে। তিনি এবার নিশ্চিত বুঝতে পারছেন যে কেউ একজন তার পিছু নিচ্ছে, যাকে অবশ্য তিনি দেখতে পাচ্ছেন না। তার মনে এখন এক অজানা ভয়ের আশঙ্কা ডানা বেঁধেছে। তিনি আচমকাই দেখলেন তার সামনে থেকে এক ছায়া মূর্তি সরে গেল। তার মনে এখন
এক অজানা ভয়ের আশঙ্কা দানা বেঁধেছে। ব্যাপারটা যে ঠিক কি হলো তা বোঝার জন্য আশেপাশে তাকাতে তিনি দেখতে পান এক বীভৎস দৃশ্য। তার থেকে হাত তিনেক দূরে থাকা একটা গাছের উপর কেউ একজন তার লম্বা চুল খুলে উল্টো দিকে মুখ করে বসে রয়েছে। তিনি দৌড়ে পালাতে যাবেন, এমন সময় সেই গাছের উপর বসে থাকা অদ্ভুত প্রাণীটি তার মুন্ডুটা ধীরে ধীরে ঘোরাতে থাকে। তবে তার দেহটা কিন্তু এখনো উল্টো দিকেই রয়েছে। এই দৃশ্য দেখে মিনতি দেবী এখন পালাতেও ভুলে গেছেন। কেমন যেন মন্ত্রমুগ্ধের মতো তিনি ওই একই জায়গায় দাঁড়িয়ে রয়েছেন। তার সম্মুখীতে তিনি পালাতে যাবেন, ঠিক এমন সময় সেই অদ্ভুত প্রাণীটি এক অট্ট হাসি হেসে মিনতি দেবীর উপর ঝাঁপিয়ে পড়ে। দূরের বাড়ির দাওয়ায় বসে একজন ভদ্রলোক অতি মনোযোগ সহকারে আজকের খবরের কাগজটি পড়ছেন। খবরের কাগজের আড়ালের ফলে তার মুখটা ভালোভাবে দেখা যাচ্ছে না, তবে তার কেশবিহীন মস্তকটা পরিষ্কার দেখা যাচ্ছে। আর তাতে সূর্যের আলো পড়ায় তার ত্বকটা একেবারে চকচক করছে। ইনি হলেন হরিচরণ বাড়ুজ্জে, এই কর্কটার গ্রামে মোড়ল মশাই। তার পাশেই রয়েছে একটি চায়ের কাপ, যাতে মাঝে মধ্যে তিনি চুমুক দিচ্ছেন। চা খাওয়া শেষ করে খবরের কাগজটা নামিয়ে রেখে মোড়ল মশাই দূরে মেঠো পথের দিকে তাকিয়ে রয়েছেন। এই মেঠো পথটি একেবারে গ্রামের শেষ প্রান্তে গিয়ে মিশেছে। সেদিকে তিনি এক দৃষ্টিতে তাকিয়ে কি যেন ভেবে চলেছেন। হঠাৎই সেই পথ ধরে চারজন লোককে হেঁটে আসতে দেখা যাচ্ছে। তাদের মধ্যে একজন মহিলাও রয়েছেন। তারা নিজেদের মধ্যে কিছু একটা জিনিস নিয়ে আলোচনা করতে করতে এদিকে এগিয়ে আসছেন। যাদের মধ্যে একজনের বেশভূষা দেখে তাকে সাধু বা তান্ত্রিক বলেই মনে হচ্ছে। কিছুটা কাছে আসতেই দেখা গেল তারা অন্য কেউ নন। তাদের মধ্যে সেই তান্ত্রিকের বেশভূষা ধারণকারী ব্যক্তিটি হলেন তিলকনাথ তান্ত্রিক, আর তার সাথে রয়েছে ধনা এবং মায়া শঙ্করী। তবে তাদের সাথে কিন্তু আর একজনও রয়েছে, সে হলো একজন মাঝ বয়সী ছেলে। সম্ভবত এই ছেলেটি তাদের এই গ্রামে নিয়ে এসেছে। তারা হেঁটে মোড়ল মশাইয়ের বাড়ির দিকে আসছে। মোড়ল মশাইয়ের কাছে আসতে সেই মাঝ বয়সী ছেলেটি বলে ওঠে, মোড়ল মশাই, দেখুন কাদের সঙ্গে করে নিয়ে এসেছি। ইনি হলেন তিলকনাথ তান্ত্রিক। আমি আমাদের গ্রামের এই বিগত 1 মাস ধরে ঘটে চলা ওই অদ্ভুত ঘটনার কথা ওনাকে জানিয়েছি। উনি যেহেতু তন্ত্রমন্ত্র জানেন, তাই উনি হয়তো আমাদেরকে এই সমস্যা থেকে উদ্ধার করতে পারবেন। আর সেই কারণেই আমি ওনাদেরকে আপনার কাছে নিয়ে এসেছি। সেই ছেলেটির কথা শুনে মোড়ল মশাই একবার তিলকনাথের মাথা থেকে পা অবধি ভালো করে দেখে নিলেন এবং খানিক গম্ভীরভাবে তাচ্ছিল্যের সুরেই বললেন, আরে কি মুশকিল, এসব কাদের ধরে নিয়ে এসেছিস? বুঝতে পারছিস না, গ্রামের এসব কথা যদি বাইরে জানাজানি হয়ে যায় তাহলে আমার বদনাম হয়ে যাবে। এমনিতেই আমি এই বিষয় নিয়ে খুবই চিন্তায় রয়েছি, তার মধ্যে আবার বাড়তি ঝামেলা ভালো লাগছে না। তুই যা এখন, এনাকে এখান থেকে নিয়ে যা দেখি। মোড়ল মশাইয়ের কথার প্রত্যুত্তরে তিলকনাথ বলে ওঠেন, আরে আপনি আগে আমার পুরো কথাটা শুনুন। এভাবে কোনো কিছু চাপা দিয়ে তো আর সমস্যার সমাধান হবে না। তার থেকে বরং আমাকে পুরো বিষয়টা একটু খুলে বলুন, তাহলে আমার সুবিধা হবে এই বিষয়টা সমাধান করতে। আর আপনি চিন্তা করবেন না, এইসব কথা গ্রামের বাইরে জানাজানি হবে না।
তার চেয়ে বরং আপনাদের মধ্যে কেউ একজন পুরো ঘটনাটা বিশদে আমাকে বলুন, তাতে আমার পুরো বিষয়টা বুঝতে সুবিধা হবে। বেশ, তবে তাই হোক। আমি না হয় আপনাকে ভরসা করলাম, সে আমি আপনাকে পুরো ঘটনাটা বিশদে বলবো। কিন্তু আপনি যে এই বিষয়ে আমাদের সাহায্য করতে পারবেন বা আমাদের এই গ্রামকে বিপদ থেকে রক্ষা করতে পারবেন, তা কি নিশ্চিতভাবে বলতে পারেন? দেখুন, বিপদ থেকে যে রক্ষা করতে পারবো তা নিশ্চিতভাবে বলতে পারছি না, তবে আগে এই ব্যাপারটাই ভালো করে জানবো, এবং জানার পরে আমি আমার সাধ্যমতো এই বিপদ থেকে এই গ্রামকে রক্ষা করার চেষ্টা করতে পারি। বাকিটা ওপরওয়ালার হাতে রয়েছে। আমি আমার তন্ত্র শক্তির সর্বস্ব দিয়ে শুধুমাত্র চেষ্টা করব, এইটুকু আমি কথা দিচ্ছি। আমার দ্বারা কারো ক্ষতি হবে না, এটুকু আমি বলতে পারি। তিলকনাথের কথাগুলো শুনে এখন মোড়ল মশাইকে খানিকটা হলেও নিশ্চিন্ত দেখাচ্ছে। তিনি তিলকনাথের পাশে দাঁড়িয়ে থাকা সেই মাঝবয়সী ছেলেটিকে উদ্দেশ্য করে বলে ওঠেন, এই তোতন, যা তো চট করে হারার দোকান থেকে 5টা চা নিয়ে আয়। আর এই যে, আপনারা এখনো দাঁড়িয়ে কেন? বসুন বসুন, দাঁড়ান দাঁড়ান, আমি আপনাদের বসার জন্য ঘর থেকে 2টো মোড়া নিয়ে আসি। আরে না না, আপনি ব্যস্ত হবেন না, আমরা নিচেই বসবো। অনেকটা পথ হেঁটে এসেছি, এখন একটু পা গুটিয়ে আরাম করে বসবো। এই বলে তিলকনাথ ধনা ও মায়াশঙ্করী মোড়ল মশাইয়ের বাড়ির দাওয়াটায় বেশ আয়েশ করে বসলেন। তারা বসতে মোড়ল মশাই বলে ওঠেন, আচ্ছা, তা আপনারা এদিকে যাচ্ছিলেন কোথায়? আসলে এই যে আমার সাথে এই ছেলেটাকে দেখছেন, ওর নাম ধনা। আমি ওকে তন্ত্র শিক্ষায় শিক্ষিত করার জন্য এবং একজন সম্পূর্ণ তান্ত্রিক রূপে গড়ে তোলার জন্য আমার যেখানে তন্ত্র শিক্ষার হাতে করে হয়েছিল সেই মন্দিরে ওকে নিয়ে যাচ্ছিলাম, যেটা রামগোপালপুর এবং করকোনার একেবারে সীমান্তে রয়েছে। একটি ছিন্ন মস্তার মন্দির। তবে সেখানে যাওয়ার পথে কিছু কিছু বিপদের সম্মুখীন হতে হয়েছে, যার ফলে যাত্রায় খানিকটা ব্যাঘাত ঘটেছে। তবে আমার মতে সেটি ভালোর জন্য হচ্ছে, কারণ গ্রামগুলো কিছু কিছু বিপদের কালচক্র থেকে মুক্তি পাচ্ছে। আর ইনি হলেন মায়াশঙ্করী দেবী। ইনিও তন্ত্র শিক্ষায় সিদ্ধহস্ত। উচ্ছিষ্ট গণের সাধনায় তিনি সিদ্ধ। ইনিও অনেক অলৌকিক ক্ষমতার অধিকারী। তিলকনাথের সমস্ত কথা শুনে মোড়ল মশাই তার চকচকে টাকটা একবার হাত বুলিয়ে নিলেন। দেখে মনে হলো যেন সব কথা তিনি বুঝতে পারলেন না, কিছু কথা তার মাথার উপর দিয়েও গেছে। ব্যাপারটাকে খুব একটা আমল না দিয়ে একটু গলা খাঁকড়িয়ে বলে ওঠে, বেশ, সবই বুঝলাম। ওই তোতন চা নিয়ে এলো বলে চায়ে একটু চুমুক দিয়ে আমি ঘটনার সম্পূর্ণ বর্ণনা আপনাদেরকে দেওয়া শুরু করব। আসলে কি বলুন তো, একটু চা না পেলে না এই গল্প ঠিক জমে না। মোড়ল মশাইয়ের কথা শেষ হতেই দেখা যায় সে ছেলেটি অর্থাৎ তোতন হাতে একটা ছোট চায়ের স্ট্যান্ড নিয়ে মোড়ল মশাইয়ের বাড়িতে ঢুকছে। সেই স্ট্যান্ডের মধ্যে বসানো রয়েছে 5টি কাঁচের গ্লাস, যার প্রত্যেকটিতে চা ভর্তি রয়েছে। ছেলেটি তাদের কাছে এসে তাদের প্রত্যেকের হাতে একটি করে চা ধরিয়ে দিল এবং নিজেও একটি চায়ের গ্লাস তুলে নিয়ে তাতে চুমুক দিতে দিতে মোড়ল মশাইয়ের বাড়ির দাওয়ার এক পাশে গিয়ে বসল। মোড়ল মশাই চায় এক চুমুক দিয়েই বলা শুরু করলেন, দেখুন, ব্যাপারটা বেশ বড়। আপনাকে এই পরশু দিনের ঘটনাটাই বলি। ওই আমাদের গ্রামের তালতলার ডান দিকে একটা সরু গলি আছে, আর এই গলির শেষ মাথায় একটা বাড়ি আছে। ওই বাড়িতে এক বাচ্চা মেয়ে আর ওর মা থাকে। বাপটা ওই ঘরামির কাজ করে, অনেক সময় বড় বড় বাড়ি বানানোর কাজে লেগে পড়ে, যার কারণে বাড়িতে খুব একটা ফেরে না। পরশুদিন রাতে ওই মেয়েটার নাকি ভয়ানক জ্বর এসেছিল। এবারে সেই রাতে আর কোথায় ডাক্তার বর্দি পাবে? বুঝতেই পারছেন গ্রামের ব্যাপার। আর সমস্যাটা হয় ওই মেয়েটার জ্বর রাতের দিকে আরো বাড়তে থাকে।
শেষে এক প্রকার বাধ্য হয়েই ওর মা ওই রাতেই বাইরে বেরিয়ে পড়ে। এমনিতেই আমাদের গ্রামে রাত 8টা-9টার পর আপনি আর কাউকে পথে ঘাটে দেখবেন না। ওই কুকুরি বেড়াল শিয়াল ঘুরে বেড়ায়, ওইটুকুই যা। প্রয়োজন না পড়লে কেউই আর রাতে বাড়ি থেকে বেরোয় না। সমস্যাটা হলো কি জানেন, ওই ওই গলির শেষ প্রান্ত থেকে বেরিয়ে হাত পুরি দূরত্বেই তালতলার গা থেকে একটা পুকুর আছে। আর পুকুর মানে যেমন তেমন পুকুর নয়, এক সময় প্রচুর মাছ ওই পুকুরে ছিল। বড় বড় বোয়াল, কাতলা, ট্যাংরা, কি চাই আপনার, প্রায় সমস্ত রকম মাছের চাষই হতো ওই পুকুরে। তবে ওই মাসখানেক আগে থেকেই কিছু অদ্ভুত ঘটনা ঘটতে শুরু করে ওই পুকুরকে ঘিরে। ওই ঘটনা আমি আপনাকে বলে বোঝাতে পারবো না, নিজের চোখে না দেখলে আপনি তা বিশ্বাস করতেও পারবেন না। যাকে সেটা অন্য ব্যাপার। ওই মেয়েটির মা ওই রাতের বেলায় ওই পুকুরের ধার দিয়ে আসছিল, মানে ওই কালো দিঘির জলের ধার দিয়ে আসছিল। তারপর কি হয়েছিল তা কেউ জানে না। হঠাৎই ওই রাতে গ্রামবাসীরা চিৎকার শুনতে পায়। তখনই সবাই দলবদ্ধ হয়ে ওই পুকুর ঘাটে পৌঁছে দেখে ওই মহিলার নৃশংসভাবে মৃত্যু হয়েছে। কেউ তার ঘাড়টি মটকে দিয়েছে, তার মুন্ডুটা উল্টো দিকে ঘোরানো। ওই অবস্থায় তার মৃতদেহটি পুকুর পাড়ে তাল গাছের নিচে পড়ে থাকতে দেখে গ্রামবাসীরা। ওই ভয়ানক দৃশ্য দেখলে আপনিও আঁতকে উঠবেন। আর ওই মৃতদেহের চোখ মুখটা একেবারে বিস্ফারিত হয়েছিল। দেখে মনে হচ্ছিল যেন কেউ জোর করে তার ঘাড়টা মোটকে মুন্ডুটা দেহের অপর দিকে ঘুরিয়ে দিয়েছে। একেবারে যাচ্ছে তাইভাবে মৃত্যু ঘটেছে ওই মহিলার। আর ওই বাচ্চা মেয়েটির কথাই বা কি বলবো, মা মরা মেয়ে, চোখের জলে দিন কাটাচ্ছে। আমরা গ্রামের লোকেরাই তার দায়িত্ব নিয়েছি, ওকে বৈদ্যি দেখিয়ে ওষুধপত্রও খাওয়ানো হয়েছে। এখন মেয়েটা অনেকটাই সুস্থ, জ্বরটাও আর নেই। কিন্তু মেয়েটি ওর মায়ের শোকেই কেমন যেন হয়ে গেছে। খারাপ লাগে মেয়েটার কথা ভাবলে। কিন্তু সমস্যাটা হচ্ছে এটাই প্রথম ঘটনা নয়, এর আগেও গ্রামের দুটো বাড়িতে এই একই ঘটনা ঘটেছে। তাদের বাড়ির মহিলাদের সাথেও এই একই ঘটনা হয়েছে। আর ওই পুকুরটা তো একেবারে ছোট নয়, বেশ বড়। আর পুকুরটা লোকালয়ের মধ্যেই, যার কারণে পুকুরের চারিদিকেই বাড়ি রয়েছে। পুকুরটিকে ঘিরে অনেক লোকেরই নানা কাজ চলে। আর সেই সব বাড়ির মানুষদের রাত হলেই আরও বেশি ভয় হয়। সূর্য ডুবলে তারা যে দরজা বন্ধ করে, আবার পরের দিন সূর্য না ওঠা অবধি তারা সেই দরজা খোলে না। কিন্তু এভাবে তো জীবনের ঝুঁকি নিয়ে দিন কাটতে পারে না। এর পিছনে যে কি কারণ রয়েছে বা কে এরকম নৃশংস ঘটনা ঘটাচ্ছে, তার কারণ কিন্তু আমরা কেউই বুঝতে পারছি না। আর সেই কারণেই এই তোতন আপনাকে দেখতে পেয়ে সাধু সন্ন্যাসী ভেবে আপনাকে ডেকে নিয়ে এসেছে। ও হয়তো আপনাকে সমস্ত ঘটনাটাও বুঝিয়ে বলতে পারেনি, তবে আমি আপনাকে যেটুকু বললাম এর বেশি এই গ্রামের আর কেউই এ ব্যাপারে কিছু জানে না। তিলকরা এতক্ষণ মোড়ল মশাইয়ের সমস্ত কথা মন দিয়ে শুনছিলেন। তার কপালে চিন্তার ভাঁজ লক্ষ্য করা যাচ্ছে। কিছু একটা বিষয় নিয়ে তিনি মনে মনে ভাবনার জট পাকাচ্ছেন। খানিকক্ষণ ভেবে নিয়ে তিনি বললেন, সবটাই শুনলাম, কিন্তু ব্যাপারটা আমারও কিছুটা মাথার উপর দিয়ে যাচ্ছে। দুটো জিনিস হতে পারে যেটুকু আমার মনে হচ্ছে। এক, ওই তাল গাছে কিছু একটা সমস্যা রয়েছে, মানে কোনো প্রেতাত্মার প্রভাব বলতে পারেন। অথবা ওই পুকুরের জলে কোনো অপবিত্র কার্য সম্পন্ন হয়েছে, যার কারণে সেই পুকুরটিও অপবিত্র হয়ে গেছে। আর তার ফলে সেই ঋণাত্মক প্রভাব গ্রামবাসীদের উপর ছড়িয়ে পড়েছে। এই দুটো ছাড়া তো আমার এই মুহূর্তে কিছু মাথায় আসছে না। এরপর আর অন্য কিছু থাকলে তার জানার উপায় আছে আলাদা। তন্ত্রের দ্বারা আমাকে তাহলে জানতে হবে কেন এমনটা ঘটছে। ইতিমধ্যেই 3 জনের প্রাণ চলে গেছে, আর যাতে কারোর প্রাণ না যায় তা আমাদের আটকাতে হবে। আচ্ছা, এই মৃত্যুটা যে কোনো দিনই হচ্ছে নাকি নির্দিষ্ট কোনো দিনে? না দেখুন, মৃত্যুগুলো প্রত্যেকটা রাতেই হচ্ছে। রাত বলতে একেবারে গভীর রাত বলতে পারেন।
আর প্রতি শনিবার রাতে এই ঘটনাটা ঘটছে, মানে এই 3বার ধরে তো তাই হলো। প্রত্যেকেরই শনিবারই মৃত্যু হয়েছে। হুম। বেশ। তা চলুন, আমাকে একবার ওই পুকুর পাড়ার তাল গাছটা দেখিয়ে নিয়ে আসবেন। ওই জায়গাটা একবার নিজের চোখে না দেখলে পুরো বিষয়টা আমি বিশদে বুঝতে পারবো না। তিলকনাথের প্রস্তাবে মোড়ল মশাই প্রথমটা একটু দোয়ামনা করলেও তিলকনাথের জোড়াজোড়িতে তিনি রাজি হয়ে যান তাদের সেই জায়গাটিতে একবার নিয়ে যেতে। মোড়ল মশাইয়ের বাড়ি থেকে ওই পুকুর পাড়টি কিন্তু খুব একটা বেশি দূরত্বে নয়, তবে ওই পুকুর ধারে যাবার রাস্তাটা খুব একটা ভালো না হওয়ার কারণে তাদের সেখানে পৌঁছতে প্রায় আধ ঘন্টা লেগে গেল। তিলকনাথের সাথে ধনা এবং মায়া শঙ্করীও এসেছেন। সেই পুকুর ধারে তাল গাছটির কাছে পৌঁছতে তিলকনাথের হাতের বালাটি হঠাৎ করে উত্তপ্ত হয়ে ওঠে। সেরকম ভাবে প্রচন্ড উত্তপ্ত না হলেও কিছুটা উষ্ণতা তিলকনাথ তার হাতের বালাটি থেকে অনুভব করতে পারেন। তাল গাছটিকে একবার গোড়া থেকে মাথা অবধি ভালো করে দেখে নিয়ে গাছটিকে ভালো করে ঘুরে ঘুরে পর্যবেক্ষণ করতে থাকেন। গাছটিকে পর্যবেক্ষণ করার সময় বেশ কয়েকটি জিনিস তিলকনাথের চোখে পড়ে। গাছটির গায়ে কোনো চিহ্ন ধরনের কিছু আঁকিবুকি করা রয়েছে, যেগুলো সাধারণ মানুষের পক্ষে বোঝা কিন্তু খুবই মুশকিল। তিলকনাথ সেই চিহ্নগুলিকে ভালো করে দেখে রাখলেন। এরপর তিনি সেই পুকুরের একেবারে কাছে গিয়ে পুকুরের জলটিকে ভালো করে লক্ষ্য করতে লাগলেন। কিছুক্ষণ একইভাবে সেই পুকুরের জলের দিকে তাকিয়ে থাকার পর তিলকনাথ তার ঝোলা থেকে বের করলেন 5টি কর্পূর এবং খানিকটা ধুনোর গুঁড়ো। সেই কর্পূরের মধ্যে 4টিকে তিনি বর্গক্ষেত্রের আকারে 4 কোণে রাখলেন এবং একটিকে মাঝখানে বসিয়ে দিলেন। এরপর মাঝের সেই ফাঁকা জায়গাগুলি তিনি ধুনোর গুঁড়ো দ্বারা পূর্ণ করলেন। এবারে এটি দেশলাইয়ের কাঠি ধরে সেই কর্পূরগুলোর প্রত্যেকটিতে আগুন ধরিয়ে দিলেন। 5টি কর্পূরের আগুন একত্রিত হয়ে দাউ দাউ করে জ্বলতে লাগলো। তিলকনাথ এবারে সেই পুকুর থেকে 1 গণ্ডূষ জল তুললেন এবং কপালের কাছে আঙুলটিকে ধরে বিড়বিড় করে মন্ত্র জপ করে খানিকটা জল সেই আগুনের মধ্যে ছিটিয়ে দিলেন। তৎক্ষণাৎ সেই আগুনের শিখার প্রবলতা যেন দ্বিগুণ মাত্রায় বেড়ে গেল এবং সেই জ্বলতে থাকা আগুনের রং সম্পূর্ণরূপে পরিবর্তিত হয়ে একেবারে টকটকে লাল বর্ণ ধারণ করল। এই দৃশ্য দেখে সেখানে উপস্থিত বাকি সকলে চমকে গেলেও তিলকনাথ কিন্তু একটুও চমকালেন না, বরং তিনি খানিকটা আতঙ্কগ্রস্ত হলেন। তিলকনাথের চোখে মুখে এক অদ্ভুত আতঙ্ক লক্ষ্য করা যাচ্ছে। তিলকনাথ পুনরায় আরো 2বার ওই একই কাজটি করলেন, অর্থাৎ সেই জ্বলতে থাকা আগুনের মধ্যে খানিকটা পুকুরের জল ছিটিয়ে দিলেন। তিনি এতক্ষণে সম্পূর্ণরূপে নিশ্চিত হলেন যে তিনি এতক্ষণ ধরে যা আশঙ্কা করছিলেন তা একেবারে সঠিক। তিলকনাথ খানিক গম্ভীর স্বরে বলে উঠলেন, দেখুন, আমার করা এই তন্ত্রক্রিয়ার মাধ্যমে যেটুকু বুঝলাম তাতে মনে হচ্ছে এক ভয়ঙ্কর বিপদ পড়লেন। তিলকনাথ এবারে তার ঝোলা থেকে বের করলেন 2টি কাগজের ঠোঙা, যার একটিতে রয়েছে হরিতকি গুঁড়ো এবং অপরটিতে রয়েছে কিছুটা লাল চন্দনের গুঁড়ো। সেগুলি থেকে খানিকটা করে নিয়ে 2টো গুঁড়োকে একসাথে মিশিয়ে তিনি একটি মিশ্রণ তৈরি করলেন এবং সেটাকে তিনি হাতের মুঠোতে নিয়ে তা দিয়ে ওই তাল গাছের গোড়ায় একটি গোলাকার বৃত্ত অঙ্কন করলেন এবং সেই বৃত্ত লাগোয়া একটি সরল রেখা অঙ্কন করলেন। সেই মিশ্রণ দ্বারা অঙ্কিত সরলরেখাকে তিনি টানতে থাকলেন যতক্ষণ না অবধি আরেকটা তাল গাছের সাথে তিনি সেই সরলরেখাকে জুড়তে পারছেন। তিলকনাথ যে ঠিক কি করতে চাইছে তা কিন্তু কেউ ঠিক বুঝে উঠতে পারছে না।
তিনি টানতে থাকলেন যতক্ষণ না অবধি আরেকটা সরলরেখার সাথে তিনি সেই মিশ্রণ দ্বারা অঙ্কিত সরলরেখাকে তিনি টানতে থাকলেন যতক্ষণ না অবধি আরেকটা তাল গাছের সাথে তিনি সেই সরলরেখাকে জুড়তে পারছেন। কারণ তিলকনাথের পদক্ষেপ দেখে কোনো কিছু কিন্তু আন্দাজ করা যাচ্ছে না। তিনি সেই মিশ্রণ দ্বারা অঙ্কিত সরলরেখাটিকে টানতে টানতে ক্রমশ এগোতে থাকলেন। এইভাবে বেশ কিছুটা যেতে প্রায় হাত 10 দূরে একটি তাল গাছ দেখতে পেলেন। সেই তাল গাছের গোড়ার সাথে ওই সরলরেখাটিকে তিনি জুড়ে দিলেন। এইভাবে সেই সরলরেখাটিকে তিনি টেনে সোজা এগোতে লাগলেন। ঠিক একই প্রক্রিয়ায় কোনোটা হাত 7 দূরে বা কোনোটা আবার হাত 10 দূর অন্তর অন্তর মোট 8টি তাল গাছ ছিল। সেগুলির প্রত্যেকটিকে তিনি এই সরলরেখা দ্বারা একটির সাথে আরেকটিকে জুড়ে দিলেন। এই প্রক্রিয়ার মাধ্যমে তিনি মূলত একটি গণ্ডি অঙ্কন করলেন। এরপর তিনি পুনরায় ফিরে এলেন সেই তাল গাছটির কাছে, যার গায়ে তিনি কিছু চিহ্নের আঁকিবুকি লক্ষ্য করেছিলেন। সেই তাল গাছটিকে তিনি পুনরায় ভালো করে পর্যবেক্ষণ করতে লাগলেন। এইভাবে বেশ কিছুক্ষণ পর্যবেক্ষণ করার পর তিনি তার হাতে থাকা সেই হরিতকি আর লাল চন্দনের গুঁড়োর মিশ্রণ দিয়ে ওই তাল গাছের গায়ে অঙ্কিত চিত্রের মতো হুবহু একই রকম চিহ্ন তিনি মাটিতে অঙ্কন করতে থাকলেন। সেই মিশ্রণ দ্বারা সমস্ত চিহ্নগুলিকে অঙ্কন করার পর একটি গোলাকার বৃত্ত দ্বারা সেই চিহ্নগুলিকে তিনি পুনরায় আবদ্ধ করে দিলেন এবং চোখ বন্ধ করে বিড়বিড় করে কিসব যেন মন্ত্র জপ করতে শুরু করলেন। এই সমস্ত ঘটনাগুলো মোড়ল মশাই এতক্ষণ ধরে প্রত্যক্ষ করছিলেন, তবে কিছু জিজ্ঞাসা করার ঠিক সাহস পাচ্ছিলেন না। কিন্তু এবারে তিনি আর ধৈর্য ধরতে না পেরে বলে উঠলেন, আচ্ছা বলছি, কিছু কি বুঝতে পারলেন? মানে কেন এমনটা হচ্ছে সেসব কিছু কি জানতে পারলেন? দেখুন, যেটুকু আমি বুঝলাম আর যেটা আমি আন্দাজ করছিলাম, ঘটনাটা খানিকটা সেরকম, এবং তা থেকে আমি বলতে পারি এই গ্রামে বৌদ্ধ ধর্ম অবলম্বনকারী কেউ থাকতেন এবং তাদের মধ্যেই কেউ এইসব তন্ত্রশাস্ত্র নিয়ে চর্চা করত। এটি বৌদ্ধ তন্ত্রের একটি অত্যন্ত ভয়ানক এবং গুরু তন্ত্র চর্চা। দেখুন, এই চিহ্নটি আপনি লক্ষ্য করুন ভালো করে। এই চিহ্নটি যদি আপনি এখানে থাকা সমস্ত তাল গাছকে একটা সরলরেখা দ্বারা জুড়ে দেন, মানে যেটা আমি একটু করলাম, তাহলে কিন্তু এই একই চিহ্ন তৈরি হবে। তার মানে কেউ এটা ইচ্ছা করে করেছে। এই তন্ত্র চর্চাটা কাজ নেই, নিজের শক্তি বৃদ্ধি করাই ওর একমাত্র লক্ষ্য। আচ্ছা, আপনি কি জানেন এখানে ওই বৌদ্ধ ধর্ম অবলম্বনকারী কোনো পরিবার থাকতো কিনা? মানে না তো, সেরকম কিছু তো আমার মনে পড়ছে না। এখানে তো মূলত মুসলিম ধর্মের মানুষই বেশি থাকে, আর ওই কিছু হিন্দু ধর্মের মানুষও। তবে বৌদ্ধ ধর্মের মানুষের কথা তো ঠিক জানি না। তাহলে এমন হতে পারে হয়তো কোনো হিন্দু ধর্মের কেউই এই বৌদ্ধ তন্ত্রের চর্চা করত, কিন্তু কেন যে সেরকম করেছিল তার উদ্দেশ্যটাই যে বা ঠিক কি, কেন সে ব্রহ্মপিশাচকে এখানে আনতে চেয়েছিল তা আমাকে জানতে হবে। হতে পারে সে এখনো এই গ্রামে উপস্থিত রয়েছে। এই ধারণাটাকেও একেবারে উড়িয়ে দেওয়া যাচ্ছে না, তাই তাকে আগে খুঁজে বের করতেই হবে। কারণ সে যেহেতু এই তন্ত্র চর্চা করেছিল, তাই তাকেই আবার এই তন্ত্রের বিপরীত প্রক্রিয়া করে বন্ধ করতে হবে। এটা ছাড়া ব্রহ্মপিশাচের বিরুদ্ধে লড়াই করার আর কোনো উপায় নেই, কারণ এই তন্ত্রক্রিয়া অত্যন্ত শক্তিশালী। সবটা বুঝলাম, কিন্তু আমি যেটুকু মনে করতে পারছি তাতে এখানে বৌদ্ধ ধর্মের কোনো মানুষ ছিল বলে না, আমার মনে পড়ছে না। আর আমার থেকেও বেশি ভালো করে এই ব্যাপারটা তোতন বলতে পারবে, কারণ পাড়ায় পাড়ায় ঘোরা, চাঁদা তোলা এসব কাজগুলো তোতনই করে থাকে।
তাই এই ব্যাপারে আমার থেকে ভালো তোতনই বলতে পারবে। তাই আমার মনে হয় ওকে জিজ্ঞাসা করলেই ভালো হবে। ওই সঠিক বলতে পারবে যে বৌদ্ধ ধর্ম অবলম্বনকারী কেউ ছিল কিনা বা এখনো কেউ আছে কিনা। আমি বরং এই বিষয়ে ওর কাছ থেকে জেনে তারপর আপনাকে জানাবো। তা বেশ, আমাকে কিন্তু আজকের মধ্যেই জানতে হবে, বেশি দেরি করা চলবে না। যাই হোক, বেলা অনেকটাই গড়িয়েছে, আপনি এখন বাড়ি যান। আমরা বড় রাস্তার ধারে নিরামিষ হোটেল থেকে দুপুরের খাওয়াটা সেরে নেব, তারপর আপনার বাড়ি যাব। এই না না, সে কি, আপনারা আমাদের গ্রামের অতিথি, আপনারা হোটেলে খাবেন কেন? ঠিক, আপনারা আমার সাথে আমার বাড়িতে চলুন, ওখানেই আপনারা দুপুরের খাবার খেয়ে বিশ্রাম নেবেন। মোড়ল মশাইয়ের প্রস্তাবে তিলকনাথ আর আপত্তি জানালেন না। এমনিতেও বড় রাস্তায় পৌঁছতে তাদের প্রায় ঘন্টা 3 লেগে যেত। তাই মোড়ল মশাইয়ের কথাতে রাজি হয়ে তারা পুনরায় হাঁটা লাগালেন মোড়ল মশাইয়ের বাড়ির উদ্দেশ্যে। আধ ঘন্টার মধ্যেই তারা পৌঁছে যান তার বাড়িতে। সকালে তাড়াহুড়োয় বাড়িটাকে তিলকনাথরা ঠিকভাবে লক্ষ্য করতে পারেনি। গ্রামের অন্যান্য বাড়ির তুলনায় এই বাড়িটি কিন্তু বেশ উন্নত মানের। বাড়িটি একতলা হলেও সম্পূর্ণ বাড়িটাই কিন্তু পাকা। মোড়ল মশাইয়ের বাড়িতে তারা সকলে মিলে দুপুরের আহারটা সেরে একটু বিশ্রাম নিয়ে নিলেন। বিকেল হতেই মোড়ল মশাই তোতনকে ডেকে পাঠালেন। মোড়ল মশাই বাড়ির দাওয়ায় বসে তোতনের জন্য অপেক্ষা করতে লাগলেন। কিছুক্ষণের মধ্যেই তোতন মোড়ল মশাইয়ের বাড়িতে এসে হাজির হলো। তিলকনাথরাও ইতিমধ্যেই বিশ্রাম সেরে বাড়ির দাওয়ায় এসে বসেছেন। তোতন মোড়ল মশাইকে উদ্দেশ্য করে বলে ওঠে, মোড়ল মশাই, আমাকে ডেকে পাঠিয়েছেন, কিছু বলবেন আমাকে? ডেকে পাঠিয়েছি, তবে আমি কিছু বলবো না। এই তান্ত্রিক মশাই তোকে কিছু জিজ্ঞাসা করবেন, তুই একটু মনে করে ঠিকঠাক উত্তর দিবি। মোড়ল মশাইয়ের কথাতে তোতন খানিকটা অবাক হয়। সে শুধু ঘাড় নেড়ে সম্মতি জানায়। তিলকনাথ হঠাৎই বলে ওঠে, আচ্ছা তোতন, তুমি মনে করে একটা কথা বলতে পারবে? এই গ্রামে কি এমন কোনো পরিবার বা মানুষ থাকতো যারা বৌদ্ধ ধর্ম নিয়ে চর্চা করত বা বৌদ্ধ ধর্মে বিশ্বাসী ছিল? একটু মনে করে বলতে পারবে কি? দেখুন তান্ত্রিক বাবা, এখন আছে কিনা তা বলতে পারবো না, তবে একজন ছিল, একজন বৌদ্ধ ধর্মের মানুষ ছিল। তবে ওই পরিবারের আর কেউ আছে বলে তো আমি জানি না। শুধু একটা মেয়ে আছে, ও একাই থাকে, তবে খুব একটা বেরোয় না আর কারোর সাথে মেশেও না। বুঝলাম, তবে তোমাকে আমার একটা সাহায্য করতে হবে। আমাকে একটু ওই বাড়িটা চিনিয়ে দিতে হবে। ওই মেয়েটার সাথে কথা বলা আমার খুবই দরকার, আর এই মুহূর্তে তার সাথে আমার দেখা করাটাও খুবই প্রয়োজন। সে না হয় করিয়ে দেব, তা আজকেই চলুন না, আজ সন্ধ্যার দিকেই আপনাকে ওই বাড়িটা দেখিয়ে দেবো। দরকার পড়লে আমি না হয় ওই মেয়েটার সাথে আপনাকে কথা বলিয়ে দেব, কারণ আপনি তো এই গ্রামে অপরিচিত, তাই সে হয়তো একা আপনার সাথে কথা বলতে নাও চাইতে পারে। আপনাকে কিছু চিন্তা করতে হবে না, আমি সব ব্যবস্থা করে দেব। আপনি বরং তৈরি হয়ে নিন, সন্ধ্যা তো প্রায় হতেই চলল, কিছুক্ষণের মধ্যেই তাহলে আপনাকে নিয়ে বেরিয়ে পড়ব। তিলকনাথ তোতনের কথায় ঘাড় নেড়ে সম্মতি জানান। তিনি তৈরি হয়ে কাঁধে তার ঝোলাটি ঝুলিয়ে মোড়ল মশাইকে বিদায় জানিয়ে তোতনের সাথে রওনা দেন সেই বাড়িটির উদ্দেশ্যে। তিলকনাথের সাথে ধনা এবং মায়া শঙ্করীও যাচ্ছেন। পশ্চিম আকাশে সূর্য প্রায় অস্ত যায় যায়। গোধূলি বেলায় রাখাল মাঠ থেকে গরু নিয়ে ফিরছে। দিনান্তে কাজ ছেড়ে গায়ের চাষিরা ঘরে ফিরছে, আর পাখিরা ফিরছে নীড়ে। দূরে আকাশের বুক চিরে দল বেঁধে উড়ে যাচ্ছে ঝাঁক ঝাঁক পাখিরা। মিনিট 15-এর মধ্যে তারা পৌঁছে যায় সেই বাড়িটির কাছে। বাড়ির জানলা দরজা সবই বন্ধ।
তবে জানলার একটি ফাঁক দিয়ে ঘরের ভেতরটা খানিক দেখা যাচ্ছে। তবে ঘরের ভেতরে অন্ধকারটা এতটাই বেশি যে কোনো কিছু স্পষ্টভাবে দেখা যাচ্ছে না। ঘরের ভিতরে যে কি রয়েছে তা বোঝার কোনো উপায় নেই। তিলকনাথরা ধীর পায়ে সেই বাড়িটির দিকে এগোতে থাকে। বাড়িটির একেবারে কাছে যেতে তিলকনাথের সারা শরীরটা যেন একেবারে শিহরিত হয়ে উঠল। এক অদ্ভুত ধরনের অস্বস্তি তার অনুভব হতে থাকে। তা সত্ত্বেও তিলকনাথ সেই বাড়িটির দিকে ক্রমশ এগোতে থাকেন। ঘরের একেবারে কাছে যেতে তিলকনাথ দেখতে পায় ঘরের দরজাটা পুরোপুরি বন্ধ নয়, সেটি আলতোভাবে ভেজানো অবস্থায় রয়েছে। সেই দরজাতে তিলকনাথ আলতো হাতে চাপ দিতে দরজাটি খুলে যায়। ইতিমধ্যে বাইরে একেবারে সন্ধে নেমে এসেছে, আর তার উপর ঘরের ভেতরটা একেবারে ঘুটঘুটে অন্ধকার। এখন চতুর্দিকে শুধু অন্ধকার আর নিস্তব্ধতা। সেই অন্ধকার এতটাই গাঢ় যেন মনে হচ্ছে তা একেবারে তাদের দানবের মতো গ্রাস করতে আসছে। নিজেদের হৃৎপিণ্ডের স্পন্দনের শব্দটাও যেন তারা স্পষ্ট শুনতে পাচ্ছে। এতটাই নিস্তব্ধতা বিরাজ করছে গোটা ঘরটা জুড়ে। তারা একে একে ঘরের আরেকটু ভেতরে প্রবেশ করল, কিন্তু হঠাৎই তিলকনাথের মনে হলো ঘরের বাঁ দিকের কোণটিতে কোনো এক মানুষের উপস্থিতি রয়েছে। তিলকনাথ তোতনকে তার হাতে থাকা টর্চটি জ্বালাতে বললেন। তোতন টর্চটি জ্বালিয়ে সেই ঘরের বাঁ দিক বরাবর আলোটি ফেলতে যে দৃশ্য তাদের সামনে ফুটে ওঠে তা অত্যন্ত রোমহর্ষক এবং ভয়ানক। একটি মেয়ে, একটি মধ্যবয়স্ক মেয়ে, যাকে তরুণী বললেও খুব একটা ভুল হবে না। মেয়েটির পুরো দেহ অপর দিকে ঘোরানো, কিন্তু সেই টর্চের আলোটি ফেলতে সে তার মুখটি অবলীলায় তিলকনাথের দিকে ঘোরাতে শুরু করে। মেয়েটির গোটা মুখ জুড়ে রক্ত লেগে রয়েছে। মনে হচ্ছে রক্ত মাংসের কিছু একটা সে চিবিয়ে খাচ্ছিল। মেয়েটির গালের ধার বেয়ে তাজা রক্ত টপ টপ করে গড়িয়ে পড়ছে। সে ক্রমাগত মুখের মধ্যে কিছু একটা নিয়ে চিবিয়ে চলেছে। তিলকনাথের দিকে তাকিয়ে সে অদ্ভুত ভঙ্গিতে হাসতে শুরু করে এবং তার হাতের ইশারাতে তাদের তার কাছে রাখে। তার চোখে মুখে এক অদ্ভুত হিংস্রতা লক্ষ্য করা যাচ্ছে। টর্চের আলোটা একটু পাশে ফেলতে দেখা যায় একটা আস্ত ছাগলের দেহ মেয়েটির সামনে পড়ে রয়েছে। ছাগলের দেহটিতে তার মুন্ডুটি নেই। ছাগলটির গলা থেকে অঝরে রক্ত ঝরে পড়ছে। মেয়েটির হাতের দিকে চোখ যেতেই দেখা যায় তার হাতে রয়েছে সেই ছাগলের মুন্ডুটি। ঘরের চারপাশে সেই আলো ঘোরাতেই দেখা গেল এইরকমই 4-5টি ছাগলের মুন্ডবিহীন মৃতদেহ ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। এইসব দেখে তোতন একেবারে আটকে ওঠে এবং বলে, এসব কি, এসব কি? এগুলো তো মনে হচ্ছে ছোটনদের ছাগলগুলো, যেগুলো গত 2 দিন ধরে আর পাওয়া যাচ্ছিল না। কিন্তু এসব কি, এসব কি করে সম্ভব? এইসব দৃশ্য দেখে তিলকনাথের চোখও একেবারে যেন ফ্যাকাশে হয়ে যায়। তিনি যে কি করবে বা কি উত্তর দেবে কিছু যেন বুঝতে পারছেন না। শুধু তার মুখ থেকে অস্ফুট স্বরে কিছু কথা বেরিয়ে আসে। তার মানে আমার ধারণা ভুল।
এটা ব্রহ্ম পিশাচ বটে, কিন্তু কিন্তু ব্রহ্ম পিশাচকেও কেউ তার নিজের নিয়ন্ত্রণে নিয়ে নিয়েছে। এতটাও শক্তিশালী কেউ আছে, অর্থাৎ কেউ উগ্র ব্রহ্ম পিশাচ তন্ত্র সাধনা করছে। কিন্তু কে, কেন সেরকম করছে, কেন? আমাদের বাঙালিদের মধ্যে তান্ত্রিক নিয়ে একটা আলাদাই আগ্রহ রয়েছে, আর সেই কথা মাথায় রেখেই বঙ্গ পরিচয় আপনাদের সকলের জন্য নিয়ে এসেছে একটি নতুন তান্ত্রিক সিরিজের গল্প, যার নাম তিলকনাথ তান্ত্রিক। এই তিলকনাথ তান্ত্রিকের সর্বমোট 5টি সিজন রয়েছে, যার প্রত্যেকটিতে রয়েছে 20টি করে গল্প। আপনাদের ভালোবাসার উপর নির্ভর করছে এই সিজনের আগামী গল্পগুলি। আমাদের আজকের গল্পটি তিলকনাথ তান্ত্রিকের প্রথম সিজনের 14তম গল্প। শুরু হতে চলেছে ব্রহ্ম পিশাচের কবলে তিলকনাথ তান্ত্রিক অন্তিম পর্ব। ছায়াশীতল শান্ত পরিবেশে ঘেরা এই কর্কদার গ্রামটি, চারিদিকে শুধু দিগন্ত বিস্তৃত অপারিত সবুজ মাঠ। গ্রামের পাশ দিয়ে আবার বয়ে চলেছে আঁকা বাঁকা নদী। গ্রামের মেঠো পথের দুধারে বাঁশের ঝাড়, কোথাও আবার ঝুড়ি নামিয়ে গ্রামের সমস্ত ইতিহাসের সাক্ষী নিয়ে দাঁড়িয়ে রয়েছে প্রাচীন বটগাছেরা। এই পথ ধরে কিছুটা এগোলে বাম হাতে পড়বে মোড়ল মশাইয়ের বাড়ি। সেই বাড়ির দাওয়ায় শুয়ে রয়েছে এক মাঝবয়সী ছেলে, এবং মোড়ল মশাই তার মাথার কাছে বসে তাকে ক্রমাগত হাওয়া করে চলেছেন। তিলকনাথ, ধনা ও মায়াশঙ্করী তার পাশেই বসে রয়েছেন। সেই মাঝবয়সী ছেলেটি আর অন্য কেউ নয়, সে হলো তোতন। ছেলেটি বিড় বিড় করে অস্ফুট স্বরে কিছু একটা বলার চেষ্টা করছে, কিন্তু সে শব্দ কারোরই কানে এসে পৌঁছচ্ছে না। এমন কিছু সে দেখেছে যার ফলবশত তার এইরূপ অবস্থা হয়েছে। অবশ্য কাল রাতে তার স্বচক্ষে দেখা ঘটনাগুলি কিন্তু এর জন্য দায়ী, যদিও তার সেইভাবে কোনোরূপ শারীরিক ক্ষতি হয়নি, কিন্তু মানসিকভাবে সে বিপর্যস্ত হয়ে পড়েছিল, যার ফলবশত ছেলেটি ওই স্থানে অজ্ঞান হয়ে পড়ে। তিলকনাথ ও ধনা কোনো রকমে তাকে ধরাধরি করে এই মোড়ল মশাইয়ের বাড়িতে এনে তোলেন। কাল সারা রাত তার কোনো জ্ঞান ছিল না। এই ঘন্টা দেড়েক আগে তার জ্ঞান ফিরেছে, তবে জ্ঞান ফিরলেও সে কিন্তু এখনো পুরোপুরি সুস্থ হয়নি। মাঝে মধ্যে কাঁপুনি দিয়ে তার ধুম জ্বর আসছে, আবার কিছুক্ষণের মধ্যে ঘাম দিয়ে তার সেই জ্বর ছেড়েও যাচ্ছে। আর সেই কারণে ক্রমাগত হাত পাখা দিয়ে হাওয়া করে চলেছেন মোড়ল মশাই। এই তোতন হলো মোড়ল মশাইয়ের অত্যন্ত প্রিয় পাত্র, কারণ তার অর্ধেকের বেশি কাজই এই তোতন করে দেয়। আর সেই কারণে মোড়ল মশাই অনেকটা চাপ মুক্ত থাকেন। এক কথায় বলতে গেলে এই তোতন হলো মোড়ল মশাইয়ের অনেক বড় ভরসা। এই তোতন ছেলেটি স্বভাবে খুবই প্রাণবন্ত এবং হাসি খুশি।
ছেলে মানুষই এখনো তার মধ্যে খানিকটা রয়েই গেছে, কিন্তু কাজে তার কোনো রকম ফাঁকি নেই। মোড়ল মশাই তোতনের এইরকম অবস্থা আর দেখতে পারছেন না। তিনি এক প্রকার অস্থির হয়ে তিলকনাথকে উদ্দেশ্য করে বলে ওঠেন, তা তিলকনাথ বাবু, এইরকম অবস্থা ওর হলো কি করে? মানে ওখানে ও কি এমন দেখলো বা কি এমন ছিল যে যার কারণে এমনটা হলো? আমি তো কিছুই বুঝতে পারছি না। আপনাকে আসার পর থেকে আর জিজ্ঞাসা করার সময় হয়নি, ওকে নিয়েই তো ব্যস্ত হয়ে পড়েছিলাম, কিন্তু এরকম হবার কারণ তো কিছুই বুঝতে পারছি না। সেরকম কিছু নয়, যেরকমটা আন্দাজ করেছিলাম তার ধারে কাছেই একটা ঘটনা ঘটেছে। ওই বাড়িটিতে যে মেয়েটি থাকে সে সম্পূর্ণরূপে ব্রহ্মপিশাচের কবলে পড়েছে, এবং এই ব্রহ্মপিশাচ সম্পূর্ণভাবে ঋণাত্মক তন্ত্রে মগ্ন। ব্রহ্মপিশাচের উপরে কেউ বৌদ্ধতন্ত্র প্রয়োগ করে দুটোর মিশেলে এক ভয়ানক পরিস্থিতি সৃষ্টি করেছে। কারণ ওই মেয়েটির সারা শরীর সবুজ বর্ণের ছিল। এর পিছনে অবশ্য একটা কারণ রয়েছে। যাকগে, সেসব কারণ আমি পরে বলবো, এবং এই তন্ত্র সম্বন্ধেও আমি আপনাকে বিশদে বলবো। তবে তার আগে এই ছেলেটিকে সুস্থ করার ব্যবস্থা করুন। দরকার পড়লে বাড়িতে বদ্যি ডেকে এনে একে সুস্থ করুন, কারণ একে সঙ্গে নিয়েই আমাকে অনেকগুলো কাজ করতে হবে। তিলকনাথের কথা মতোই মোড়ল মশাই আর এক মুহূর্ত বিলম্ব না করেই বদ্যি ডাকতে পাঠালেন। মিনিট খানেকের মধ্যেই বদ্যি এসে হাজির হলো মোড়ল মশাইয়ের বাড়িতে। মোড়ল মশাইয়ের বাড়ির দাওয়াতে বসে চিকিৎসা চলল তোতনের। বেশ কিছুক্ষণ ধরে পর্যবেক্ষণ করার পর বদ্যি মশাই কিছু ঔষধ এবং কিছু পরামর্শ দিয়ে সেখান থেকে প্রস্থান করলেন। দুপুর গড়িয়ে বিকেল নাগাদ তোতন কিছুটা সুস্থ অনুভব করছে, তা সে দৈহিক দিক থেকেই হোক বা মানসিক। এদিকে আবার সন্ধে হতে মোড়ল মশাইয়ের বাড়ির রান্নার লোকটি তিলকনাথদের প্রত্যেকের জন্য বালিতে ভাজা গরম মুড়ি এবং সাথে সকলকে এক কাপ করে চা দিয়ে গেলেন। লোকটি চলে যেতে মোড়ল মশাই বলে ওঠেন, নিন, আপনারা এগুলো খেয়ে নিন। একদম টাটকা মুড়ি খেলে কিন্তু বেশ মচমচ শব্দ হবে। খেতে খেতে না হয় আপনার ওই সকালের অসম্পূর্ণ কথাগুলো শুনবো। বেশ। এখন তো তোতনের শরীরটা অনেকটাই ভালো আছে শুনলাম, তাই এই সব নিয়ে আলোচনা করতে আর কোনো দ্বিধা নেই। দেখুন, আমি হিন্দু তন্ত্র সাধনাতে পারদর্শী, তবে বৌদ্ধ তন্ত্র নিয়ে, বিশেষ করে বলতে গেলে বজ্রজানী তন্ত্র, সেইটা নিয়ে আমি বিশেষভাবে পড়াশুনো করেছিলাম, তাই সেই সম্বন্ধে আমার কিছুটা হলেও জ্ঞান রয়েছে। তবে বৌদ্ধ তন্ত্র বা তার ক্রিয়াকলাপ সম্বন্ধে আমার সেরকম কোনো জ্ঞান নেই, কিন্তু বজ্রজানী তন্ত্র সম্বন্ধে আমার যেটুকু জ্ঞান থাকা দরকার তা থেকে একটু বেশি আছে। বৌদ্ধতন্ত্র? বৌদ্ধতন্ত্র মানে তো গৌতম বুদ্ধ, তাই তো? কিন্তু আমি যেটুকু জানি উনি তো গোটা ভারতবর্ষ জুড়ে শান্তির বাণী প্রচার করেছিলেন, এমনকি বৌদ্ধ ধর্মের প্রবক্তাও ছিলেন উনি। আর তার সাথে তন্ত্রের সম্পর্ক তো ঠিক ধরতে পারছি না ব্যাপারটা। কি করে হয় এটা? তিনি তন্ত্র সাধনা কি করেছিলেন? দেখুন, সবার আগে এই ভুল ধারণাটা মাথা থেকে বের করে দিতে হবে। বৌদ্ধতন্ত্র মানে বলতে গেলে বজ্রজানী তন্ত্র, যেটাকে বৌদ্ধতন্ত্রের একটি বিশেষ এবং প্রধান ভাগ বলে বিবেচনা করা হয়। তাতে কিন্তু গৌতম বুদ্ধের বিশেষ কোনো ভূমিকা নেই। মানে সে একটি গুরুত্বপূর্ণ চরিত্র বটে, কিন্তু তাকে নিয়ে সবটি নয়। তিনি একটি অংশ মাত্র। গোটা বজ্রজানী তন্ত্রের তিনি একটি সামান্য অংশ। বজ্রজানী তন্ত্রে যে প্রধান রয়েছে সে হলো বজ্রধর। দেখুন, আমরা যেসব বৌদ্ধ মূর্তিগুলি দেখি, বৌদ্ধ দেবদেবীদের যে সমস্ত মূর্তি আমাদের সামনে থাকে,
সেগুলো দেখে আমরা কোনোদিনই বুঝতে পারবো না যদি না আমাদের বজ্রযানী তন্ত্র সম্বন্ধে ধারণাটা পরিষ্কার থাকে। আর এই ধারণা পরিষ্কার না থাকলে আমরা হয়তো সবাইকেই গৌতম বুদ্ধ ভেবে বসবো। আমাদের কাছে বৌদ্ধ মূর্তি মানেই গৌতম বুদ্ধ, কিন্তু না, প্রত্যেকটি মূর্তির আলাদা আলাদা নাম, আলাদা আলাদা বৈশিষ্ট্য এবং তাদের বৈচিত্র্য অন্যরকম। দেখুন, আপনাকে বিষয়টা একটু ভালো করে বুঝিয়ে বলি। যেমন আমাদের হিন্দু শাস্ত্রে শ্রীকৃষ্ণ হলেন আদি শক্তি, সেরকম ভাবেই বৌদ্ধ তন্ত্রে বজ্রধর হলেন আদি বুদ্ধ। তার মূর্তিতে তার হাত দুটো বুকের কাছে একটার উপর আরেকটা চাপানো রয়েছে, অর্থাৎ খানিকটা কাটা চিহ্নের মতো করা রয়েছে। যার এক হাতে থাকে বজ্র এবং অপর হাতে থাকে ঘণ্টা। এই বৌদ্ধ ধর্মের মূর্তিগুলোর চিহ্নগুলো দেখেই একমাত্র বোঝা যায় যে কোনটা কার মূর্তি। এটা হলো সমস্ত বৌদ্ধ দেবতাদের গুরু বজ্রধর। তার নিচে অর্থাৎ দ্বিতীয় স্থানে রয়েছে বজ্র সত্য। তারও দুই হাতে ওই একই জিনিস রয়েছে, এক হাতে বজ্র আর এক হাতে ঘণ্টা। কিন্তু বজ্রধরের মূর্তির মতো তার হুবহু মূর্তি নয়। তার হাত দুটোর অবস্থান বজ্রধরের মূর্তির তুলনায় একটু ভিন্ন। তার একটি হাত বুকের কাছে এবং অপর হাতটি তার পেটের কাছে রয়েছে। এবার এদের তত্ত্বাবধানে 5 জন কুলবুদ্ধ রয়েছে, যাদের বলা হয় পঞ্চকুল বুদ্ধ। ঠিক যেভাবে আমাদের হিন্দু ধর্মে শ্রীকৃষ্ণ চৈতন্য চরিতামৃতে 5 জনের উল্লেখ রয়েছে, যাকে আমরা পঞ্চতত্ত্ব বলি, ঠিক সেইভাবেই ওদেরও পঞ্চকুল বুদ্ধ রয়েছে। এক একটা বুদ্ধের অধীনে সেই কুলের দেবতা বা দেবী থাকে, যার সাথে আমাদের হিন্দু ধর্মের দেবতা বা দেবীর মিল রয়েছে। প্রথম হলো অক্ষোভ্য। ইনি হলেন নীল বর্ণের দেবতা। তার গার্তবর্ণ নীল রঙের। এনার হাতে থাকে বজ্র। বজ্র হচ্ছে অক্ষোভ্যের কুল চিহ্ন। এই চিহ্ন দেখেই তাদেরকে চেনা যাবে। এবং একটি বিশেষ মুদ্রা ভঙ্গিতে ইনি বসে থাকেন। প্রত্যেকেই আলাদা আলাদা মুদ্রা ভঙ্গিতে বসে থাকেন। এই অক্ষোভ্যের মুদ্রা ভঙ্গির নাম হচ্ছে ভূমিস্পর্শ মুদ্রা, এবং এর বাহন হলো 2টি হস্তি অর্থাৎ হাতি। এটা দেখেই বুঝতে পারা যাবে যে সেটি অক্ষোভ্য দেবতার মূর্তি। এই অক্ষোভ্য কুল দেবতা বা দেবীদের মধ্যেই পড়ছে আমাদের হিন্দু শাস্ত্রের উগ্র তারা বা একজটা বা জটা তারা। ইনি এই কুলের মধ্যেই পড়েন। দ্বিতীয় হচ্ছে অমিতাভ। এই দেবতার মূর্তির রং লাল বর্ণের, আর এনার মুদ্রা ভঙ্গির নাম হলো সমাধি মুদ্রা। এনার কুলচিহ্ন হচ্ছে পদ্ম। এনার হাতে সবসময় একটি পদ্ম থাকে। এনার বাহন হচ্ছে 2টি ময়ূর। এই কুলের দেবতা বা দেবীদের আপনি ঠিকমতো চিনবেন না। কুরকুল্লা বা হয়গ্রীব হচ্ছে এই কুলের দেবদেবী। এরপরে আসছে অমোঘ সিদ্ধি। অমোঘ সিদ্ধির গার্তবর্ণ হচ্ছে সবুজ। ইনি বসে থাকবেন অভয় মুদ্রা ভঙ্গি ধারণ করে, আর এনার বাহন হচ্ছে 2টি গরুর। ওনার হাতে রয়েছে বিশ্ব বজ্র। এটি ওনার কুল চিহ্ন। এই কুলের দেবী হচ্ছেন দ্বিভুজা শ্যামা তারা। সমস্যাটা হয়েছে এই অমোঘ সিদ্ধির জায়গাতেই। পরে আপনাকে ব্যাপারটা আরো বিশদে জানাচ্ছি। এরপরে আসছে রত্ন সম্ভব। এই মূর্তির গার্তবর্ণ হচ্ছে সম্পূর্ণ হলুদ রঙের। এর কুল চিহ্ন হচ্ছে রত্ন। এনার ডান হাতে একটি বড় রত্ন থাকে। এর বাহন হচ্ছে 2টি সিংহ, এবং ইনি বর মুদ্রা ভঙ্গিতে বসে থাকেন। এবার সর্বশেষ অর্থাৎ পঞ্চকুল বুদ্ধের সর্বশেষ হচ্ছেন বৈরোচন দেবতা বা বৈরোচন বুদ্ধ। এনার সম্পূর্ণ মূর্তিটি সাদা বর্ণের হয়। ইনি বসে থাকেন ধর্মচক্র মুদ্রা ভঙ্গিতে, এবং এনার বাহন হলো 2টি সর্প অর্থাৎ সাপ। আর এনার কুল চিহ্ন বলতে হাতের চক্রকে বোঝাচ্ছে। এই হলো পঞ্চকুল বুদ্ধ।
এদের 5 জনের আলাদা আলাদা বৈশিষ্ট্য বা তাদের হাতে থাকা কুড়ো চিহ্ন বা তাদের বাহন ইত্যাদি দেখে বা গায়ের রং বলতে পারেন, এই সব দেখে এদের আলাদা করা যায়। এরা হলেন দেবতা কুলের 5 জন বুদ্ধ এবং ভগবান কুলের বুদ্ধ হচ্ছেন বজ্রধর এবং বজ্রসত্ত্ব, যা আমি আগেই বলেছি। এরপরে রয়েছে মানব বুদ্ধ। তাদের মধ্যে মাত্র আমরা 7 জনকে চিহ্নিত করতে পারি। এই 7 জন মানব বুদ্ধ এই পৃথিবীর বুকেই জন্মেছিলেন এবং ধ্যান ধারণার মাধ্যমে তারা বৌদ্ধত্ব লাভ করেছিলেন বা বুদ্ধত্ব প্রাপ্ত হয়েছিলেন, অর্থাৎ আদি বুদ্ধর সান্নিধ্য পেয়েছিলেন। যেমন আমরা বলি কৃষ্ণের সান্নিধ্য পেলে ভগবত প্রাপ্ত হয়, ঠিক তেমনি বজ্রধরের সান্নিধ্য পেলে বা আদি বুদ্ধের সান্নিধ্য পেলে বলা হয় বৌদ্ধত্ব প্রাপ্ত হয়েছে। তবে এই মানবরূপী 7 জন বৌদ্ধকে বিশেষ কোনো রং দ্বারা কিন্তু চিহ্নিত করা যায় না, সকলের গাত্রবর্ণই এক। এখানে কিন্তু ওই পঞ্চকুল বুদ্ধদের মূর্তির মতো প্রত্যেকের আলাদা আলাদা বসার মুদ্রা ভঙ্গিও নেই। এনাদেরকে শনাক্ত করার একটাই উপায় রয়েছে, এখানে বোঝার একটাই উপায় রয়েছে, আর সেটা হলো এই 7 জন মানব যে বুদ্ধ রয়েছেন, এনারা এক একটি বিশেষ গাছ বা বৃক্ষের তলায় বসে সাধনা করে বৌদ্ধত্ব প্রাপ্ত করেছিলেন। সেই বৃক্ষগুলিকে দেখে এক একজনকে চিহ্নিত করা যায়। 7 জন 7টি ভিন্ন ভিন্ন বৃক্ষের তলায় বসে বৌদ্ধত্ব প্রাপ্ত করেছিলেন। সেই গাছগুলিকে বলা হয় বোধি বৃক্ষ। গৌতম বুদ্ধ যেমন বৌদ্ধত্ব প্রাপ্ত করেছিলেন অশ্বত্থ গাছের নিচে, ঠিক একইভাবে কশ্যপ বুদ্ধ বট গাছের নিচে, কনকাগম বুদ্ধ যজ্ঞডুমুর গাছের নিচে, ককুচ্ছন্দ বুদ্ধ শিরিষ গাছের নিচে, বৃষভ বুদ্ধ শাল গাছের নিচে, শিখি বুদ্ধ পুণ্ডরী গাছের নিচে এবং সর্বশেষ অর্থাৎ 7ম মানব বুদ্ধ হচ্ছেন বিপর্ষি বুদ্ধ, তিনি ছিলেন পারুল গাছের নিচে। এই 7 জন মানব বুদ্ধ 7টি বোধি বৃক্ষের নিচে বসে বৌদ্ধত্ব প্রাপ্ত করেছিলেন। এই বৌদ্ধ ধর্মের আরও একজন প্রখ্যাত মানুষ ছিলেন, যিনি পরবর্তীকালে প্রচার লাভ করেছিলেন এবং বৌদ্ধ তন্ত্র বা বজ্রযানী তন্ত্র নিয়ে চর্চাও করেছিলেন। তিনি হলেন সূর্যগুপ্ত। সূর্যগুপ্ত একটি বই লিখেছিলেন যে তিনি এই বজ্রযানী তন্ত্র অনুযায়ী 21টি তারার মূর্তি দেখেছিলেন, অর্থাৎ মা তারা। মা তারা স্বয়ং তাকে দর্শন দিতেন এই 21টি রূপে। একেবারে সচক্ষে তিনি মা তারার 21টি রূপ দেখেছিলেন। এই মা তারার যে 10 অক্ষরের বীজ মন্ত্র রয়েছে, তার সঙ্গে ছোট একটি প্রার্থনা মন্ত্র জুড়ে দিলেই 21টি দেবীর আলাদা আলাদা মন্ত্র তৈরি করা সম্ভব হয় এবং তাতে সম্পূর্ণভাবে সিদ্ধি লাভ করার জন্য সেই মন্ত্র 1,152 বার জপ করতে হয়, তবে রুদ্রাক্ষ নিয়ে নয়। এটির জন্য মুন্ডমালার সামনে নিয়ে বসতে হয়। বেশ, যাই হোক, এটা সম্পূর্ণ তন্ত্রের দিকে আলোচনা হয়ে যাচ্ছে, যা আপনার জেনে কোনো কাজ নেই। তাই এই যে কাল আপনারা যে মেয়েটিকে দেখলেন, তার মধ্যে কিসের প্রভাব পড়েছে? ভৌতিক ব্যাপার নাকি অন্য কিছু? দেখুন, সেটা তন্ত্র সাধনা না করলে আমার পক্ষে জানা সম্ভব হবে না। সাধনার মাধ্যমেই আমি সেটা জানতে পারবো, আর সেটা জানতে পারার পরই আমি আমার আগামী পদক্ষেপ গ্রহণ করব। রাত তো প্রায় হয়ে এলো, এবার আমাকে সাধনায় মনোনিবেশ করতে হবে। সাধনা সম্পূর্ণ হলেই আপনাকে আমি সবটা জানাতে পারবো এবং সাথে আমিও এর পরবর্তী পদক্ষেপ কি নেওয়া উচিত বা কি করলে এই গ্রামটাকে বিপদ থেকে মুক্তি দেওয়া সম্ভব তার সম্বন্ধে একটি আন্দাজ পাবো এবং সেই পথেই অগ্রসর হব। আচ্ছা, বেশ বেশ, তাহলে আপনারা এখন রাতের আহারটা করে নিয়ে একটু বিশ্রাম নিয়ে নিন। তারপর তো আপনাকে আবার সাধনায় বসতে হবে। নিন, আপনারা একটু হাত মুখ ধুয়ে নিন, আমি ততক্ষণ খাবারের বন্দোবস্ত করতে বলি আপনাদের জন্য। এই বলে মোড়ল মশাই উঠে ঘরের ভিতরে চলে গেলেন তাদের খাবারের বন্দোবস্ত করতে। মোড়ল মশাইয়ের তদারকিতে তার বাড়ির রান্নার লোকটি তিলকনাথে বেশ গুছিয়ে খাবার পরিবেশন করলেন। তিলকনাথরাও তৃপ্তি সহকারে আহার সম্পন্ন করে একটু বিশ্রাম নিতে চলে গেলেন।
ঘড়িতে এখন রাত 12:30 বাজে। চারিদিকে এক অদ্ভুত নিস্তব্ধতা বিরাজ করছে। গ্রামের সকলেই এখন ঘুম শহরে নিমজ্জিত। ঘুম নেই শুধু তিলকনাথের চোখেই। তবে মায়াশঙ্করী ও ধনা কিন্তু ইতিমধ্যে নিদ্রা জগতে পাড়ি দিয়েছেন। অন্যদিকে তোতন ঘুমের মধ্যে বারে বারে আটকে আটকে উঠছে। কাল রাতের সেই বীভৎস ঘটনার দৃশ্য তাকে এখনো কুড়ে কুড়ে খাচ্ছে। এদিকে তিলকনাথ ইতিমধ্যে তার বিছানা ছেড়ে উঠে পড়েছেন এবং ধীর পায়ে এসে দাঁড়িয়েছেন মোড়ল মশাইয়ের বাড়ির উঠোনে। উঠোনের মাঝ বরাবর দাঁড়িয়ে তিলকনাথ আকাশপানে কিছুক্ষণ চেয়ে রইলেন। এরপর তিলকনাথ উঠোনের এক কোণ থেকে কিছুটা মাটি হাতে তুলে নিলেন এবং সেটিকে নিজের কপালে ও দুই বাহুতে লেপন করতে করতে বিড়বিড় করে কি যেন মন্ত্র জপ করলেন। লেপন সম্পন্ন হতে তিনি ওই স্থানে বসে পড়লেন এবং তার হাত দুটোকে ধর্মচক্র মুদ্রা ভঙ্গিতে আকাশের দিকে তুলে ধরলেন এবং চোখ বন্ধ করে নিঃশব্দে মন্ত্র জপ করতে থাকলেন। এইভাবে বেশ কিছুক্ষণ চলার পর হঠাৎই এক নীল আভা অনন্ত আকাশ থেকে সোজা এসে পড়ে তিলকনাথের সেই ধর্মচক্র মুদ্রা ভঙ্গিতে রাখা হাতের উপর এবং তা থেকে সেই আলো বিচ্ছুরিত হয়ে তিলকনাথের সামনে এসে পড়ছে। ঠিক যেভাবে আয়নার মাধ্যমে আলো প্রতিফলিত হয় খানিকটা সেইভাবেই। তবে এত কিছুর মধ্যেও কিন্তু তিলকনাথ মন্ত্র জপ থামাননি। ধীরে ধীরে দেখা যেতে থাকে তিলকনাথের হাতের স্থান থেকে অগ্নিস্ফুলিঙ্গ নির্গত হচ্ছে, কিন্তু তাতে তিলকনাথ না তার হাতকে সরাচ্ছেন না তার মন্ত্র জপ বন্ধ করছেন। ধীরে ধীরে দেখা যেতে থাকে তিলকনাথের সারা দেহ থেকে ধূসর বর্ণের ধোঁয়া নির্গত হচ্ছে। কিছুক্ষণের মধ্যে তিলকনাথের সামনে যেখানে সেই নীল আভা প্রতিফলিত হচ্ছিল ঠিক সেইখানটাতে একটি অবয়ব তৈরি হতে থাকে, কিন্তু সেটি যে ঠিক কিসে তা স্পষ্ট বোঝা যাচ্ছে না। এইভাবে ঘন্টা থেকে চলার পর তিলকনাথ তার হাতে করা সেই মুদ্রাটি ভঙ্গ করলেন এবং তৎক্ষণাৎ সেই নীল আলো বিপরীত পথে গিয়ে আকাশে মিলিয়ে গেল। তিলকনাথ এখনো চোখ খোলেননি। এবারে তিনি তার হাত দুটোকে প্রণামের ভঙ্গিতে বুকের কাছে নিয়ে এলেন। এইভাবে মিনিট 5 ধরে মন্ত্রজপ করার পর তিলকনাথ অবশেষে চোখ খুললেন। চোখ খুলতে তিলকনাথ তার হাতের দিকে লক্ষ্য করলেন। তার হাতে কিন্তু কোনো ক্ষত চিহ্ন সৃষ্টি হয়নি, অথচ এতক্ষণ ধরে তার হাতে করা সেই মুদ্রা ভঙ্গি থেকে ক্রমাগত বিদ্যুৎ স্ফুলিঙ্গ নির্গত হচ্ছিল। ব্যাপারটা সত্যি খুব অবাকজনক। এমনকি এখন তার শরীর থেকে সেই ধোঁয়া নির্গত হওয়া বন্ধ হয়ে গেছে। তিলকনাথের এবার চোখ পড়ল তার ঠিক সামনেটায়, যেখানে কিছুক্ষণ আগে একটি অবয়ব তৈরি হচ্ছিল। এখন ঠিক সেই জায়গাটিতেই রয়েছে একটি কোষ্ঠী পাথরের মূর্তি। কিন্তু কিভাবে যে সেই মূর্তিটি সেখানে এলো বা কি করে সৃষ্টি হলো তার কারণ কিন্তু সকলের কাছে অজানা হলেও তিলকনাথ কিন্তু সবটাই জানেন। তবে মূর্তির অবয়বটি স্পষ্ট হতে তিলকনাথ খানিক চমকে উঠলেন। তার সামনে থাকা সেই কোষ্ঠী পাথরের মূর্তিটি হল মা মহাবারাহীর। অষ্টভুজা দেবী মহাবারাহীর মূর্তিটি উপবিষ্ট হয়ে রয়েছে একটি কালো মোষের উপরে। তিলকনাথ মায়ের মূর্তিটিকে সেই মুহূর্তেই শুদ্ধিকরণ মন্ত্র দ্বারা শুদ্ধ করে নিলেন এবং তার ঝোলায় ভরে নিলেন। এরপর তিনি সেই স্থান থেকে উঠে হাত মুখ ধুয়ে নিলেন এবং একটু বিশ্রাম নেবার উদ্দেশ্যে ঘরের দিকে গেলেন। সকাল এখন 7টা বাজে। সকলে ইতিমধ্যে ঘুম থেকে উঠে পড়েছেন। তবে তিলকনাথ ঘুম থেকে উঠেছেন
তার নিত্যদিনের সময় মতো ঠিক ভোর 5টায়। সকালের প্রাতঃকর্ম সেরে তিনি নিজের কাজে লেগে পড়েছেন। কারোর সাথে তিনি খুব একটা কথা বলছেন না। কাল রাতে ধ্যানের মাধ্যমে তিনি যে কি জানতে পারলেন তা নিয়ে কিন্তু মোড়ল মশাই 2-1বার প্রশ্ন করলেও তিনি তা এড়িয়ে যান। কিছু একটা গুরুত্বপূর্ণ কাজ তিনি করবেন বলে ভেবে রেখেছেন, আর তারই প্রস্তুতি পর্ব তিনি সকাল থেকে চালিয়ে যাচ্ছেন। সন্ধে হতে সারাদিন ধরে জোগাড় করা সমস্ত জিনিসপত্র নিয়ে তিলকনাথ মোড়ল মশাইয়ের উঠোনের ঠিক মাঝখানটাতে বসে পড়লেন। বাড়ির দাওয়ায় বসে বাকিরা তিলকনাথের কার্যকলাপ পর্যবেক্ষণ করতে থাকলেন। সর্বপ্রথমে তিলকনাথ লাল আবির দিয়ে মাটিতে একটি বর্গক্ষেত্র অঙ্কন করলেন এবং বর্গক্ষেত্রের প্রতিটি কোণকে তিনি কোণাকুণিভাবে একে অপরের সাথে জুড়ে দিলেন। এর ফলে বর্গক্ষেত্রের ভিতরে একটি ক্রস বা কাটা চিহ্নের সৃষ্টি হলো। এরপরে তিনি বর্গক্ষেত্রের প্রতিটি বাহু বরাবর একটি করে বৃত্ত অঙ্কন করলেন। এবারে তিনি তার ঝোলা থেকে বার করলেন ছোট আকারের 10টি মাটির মালসা এবং প্রত্যেকটি মালসাতেই তিনি 2 মুঠো করে চাল রাখলেন। এবারে বর্গক্ষেত্রের মধ্যে কাটা চিহ্ন অঙ্কন করার ফলে 4 কোণে যে 4টি ত্রিভুজের সৃষ্টি হয়েছে সেগুলির প্রত্যেকটিতে তিনি একটি করে অর্থাৎ মোট 4টি মালসা তিনি বসিয়ে দিলেন এবং বর্গক্ষেত্রের বাহু বরাবর অঙ্কিত আরও 4টি বৃত্তের মধ্যে তিনি বাকি আরও 4টে মালসা বসিয়ে দিলেন। বাকি রইল আর 2টি মালসা। সেই 2টির মধ্যে একটি মালসাকে তিনি বর্গক্ষেত্রের ভেতর অঙ্কিত ক্রস চিহ্ন দুটি যে বিন্দুতে এসে মিলিত হয়েছে ঠিক সেইখানটাতেই বসালেন এবং অপরটিকে তিনি পাশে সরিয়ে রাখলেন। এবারে তিনি তার ঝোলা থেকে বের করলেন কয়েকটি শুকনো লঙ্কা এবং সেগুলিকে ফাটিয়ে তার মধ্যে থেকে তিনি বীজ বের করলেন। এবারে সেই প্রত্যেকটি মালসার মধ্যে তিনি 10টি করে শুকনো লঙ্কার বীজ এবং সাথে একটি করে বাঘনখী ফল রাখলেন। এই কাজ সম্পন্ন হতে তিলকনাথ তার ঝোলা থেকে অতি সযত্নে মা মহাবারাহীর মূর্তিটি বের করে তার ঠিক সামনেটায় রাখলেন। এবারে তিনি তার পাশে সরিয়ে রাখা সেই মালসাটি হাতের তালুতে বসিয়ে নিলেন এবং শুরু করলেন মা মহাবারাহীর গুরু মন্ত্র জপ। এটি অত্যন্ত একটি দীর্ঘ মন্ত্র, কারণ এর মূল মন্ত্রটি হল 100 অক্ষরেরও বেশি। তিলকনাথ নিষ্ঠার সাথে এক মনে সেই মন্ত্র জপ করে চলেছেন এবং এর সাথে শুরু হলো তিলকনাথের মা মহাবারাহীর সাধনা। বাকি সকলে দূরে বসে তিলকনাথের এই কার্যকলাপ দেখে চলেছেন। হঠাৎ করে দেখা গেল তিলকনাথের চারিদিকে বৃত্তাকার একটি অগ্নিগণ্ডি তৈরি হয়েছে। কেউ চাইলেও এখন আর তিলকনাথের কাছে যেতে পারবে না। এইভাবে প্রায় টানা ঘণ্টা 2 ধরে মন্ত্রজপ করার পর হঠাৎই দেখা যায় সেই প্রতিটি মালসার ভেতর থেকে কুণ্ডলীকৃত কালো ধোঁয়া নির্গত হচ্ছে। তবে কিছুক্ষণের মধ্যেই সেই ধোঁয়া ধীরে ধীরে ধূসর থেকে লাল বর্ণে পরিণত হতে শুরু করে। সেই ধোঁয়ার ফলে তিলকনাথের সামনে থাকা সেই মা মহাবারাহীর মূর্তিটি যেন আরও রহস্যময় হয়ে উঠেছে। হঠাৎ করে কাউকে একটা তিলকনাথের দিকে ধেয়ে আসতে দেখা যাচ্ছে, তবে সে কিন্তু হেঁটে বা দৌড়ে আসছে না, সে হামাগুড়ি দিয়ে তিলকনাথের দিকে ধেয়ে আসছে। ছায়ামূর্তিটি কাছে আসতে দেখা গেল এটি হলো সেই মেয়েটি যাকে তিলকনাথরা সেই বাড়িটাতে দেখেছেন। মেয়েটি তিলকনাথের কাছে আসতে এক লাফে সেই আগুনের গণ্ডি পেরিয়ে ভেতরে ঢুকে পড়ে এবং তিলকনাথের সামনে দাঁড়িয়ে মাথা নত করে গোঙাতে গোঙাতে বলে, আমিও পারছি না, আমি আর সহ্য করতে পারছি না, আমাকে ক্ষমা করে দাও, আমি পারছি না, আমি আর সহ্য করতে। এই বলতে বলতে মেয়েটি তৎক্ষণাৎ বিকট শব্দ করে কালো রক্ত বমি করতে শুরু করে
না এবং মাটিতে শুয়ে ছটফট করতে থাকে। এবারে তিলকনাথ তার হাতে থাকা সেই মালটাটির মধ্যে কয়েকটি শুকনো লঙ্কা ফেলে দিলেন, আর তাতে সেই মেয়েটি যেন আরো আর্তনাদ করতে শুরু করে। না না আমি পারছি না। তার ছটফটানি যেন ধীরে ধীরে আরো বাড়তে থাকে। তার হাত পা কেমন যেন কুকড়ে কুকড়ে যাচ্ছে, আর মুখ থেকে ক্রমাগত গোঙানির শব্দ ভেসে আসছে। আমি আর বলবো না, আমি আর বলবো না, আমার ভুল হয়েছে, আমাকে ক্ষমা করে দাও। আমার ভুল হয়ে গেছে, আমাকে ক্ষমা করে দাও, আমি আর বলবো না। তিলকনাথ কিন্তু একটিও কথা বললেন না। তিনি তার পাশে রাখা একটি ধুনোর পাত্র থেকে কিছুটা ধুনো হাতে নিলেন এবং তার অপর হাতে থাকা মালসা থেকে নির্গত হওয়া সেই ধোঁয়ার উপর ধরলেন এবং বিড়বিড় করে মন্ত্র উচ্চারণ শুরু করলেন। কিছুক্ষণ পরে মন্ত্র উচ্চারণ থামিয়ে তিলকনাথ তার হাতে থাকা সেই ধুনোর গুঁড়ো ওই মেয়েটির দিকে ছুঁড়ে মারলেন। সেই ধুনোর গুঁড়ো মেয়েটির দিকে ছুঁড়ে মারতে হঠাৎই তার শরীর থেকে এক উজ্জ্বল বস্তু বেরিয়ে তা মহাশূন্যে বিলীন হয়ে গেল, আর তার সাথে সাথে মেয়েটি অজ্ঞান হয়ে মাটিতে লুটিয়ে পড়ল। এবারে তিলকনাথ তার আসন ছেড়ে উঠলেন এবং তার হাতে থাকা মালসাটির মধ্যে যে ভস্মের সৃষ্টি হচ্ছে সেখান থেকে এক চিমটে ভস্ম হাতে নিয়ে সেটিকে মেয়েটির কপালে স্পর্শ করে নিঃশব্দে মনে মনে কি যেন মন্ত্র জপ করলেন এবং তা দিয়ে মেয়েটির কপালে একটি তিলক টেনে দিলেন এবং নিজের অঙ্গুলির ইশারাতে তাদের চারিদিকে বৃত্তাকারে জ্বলতে থাকা সেই আগুনও তিনি নিভিয়ে দিলেন। এই ধরনের অদ্ভুত প্রদর্শনী দেখে তোতর এবং মোড়ল মশাই একবারে হকচকিয়ে যান। এই কার্য সম্পন্ন হতে তিলকনাথ নির্দেশ দিলেন মেয়েটিকে ধরাধরি করে বাড়ির দাওয়ায় শুয়ে দিতে এবং অপেক্ষা করতে বললেন মেয়েটির জ্ঞান ফেরা অবধি। আর এই ফাঁকে তিলকনাথ হাত মুখ ধুয়ে শুদ্ধ বস্ত্র পরিধান করে এলেন। আচ্ছা, কি ব্যাপার বলুন তো? এতক্ষণ এত কিছু তো করিলেন, কিছুই তো বললেন না। আমিও তো আর আগামাথা কিছুই বুঝলাম না। শুধু এই ঘটনাটা দেখে তো আমার ভয়ে একেবারে গায়ে কাঁটা দিয়ে উঠলো, কিন্তু কিছু তো বুঝলাম না। দয়া করে কিছু একটু বলুন। সকালবেলা আমাকে দিয়ে দুটো গাছ লাগাতে বললেন, কিন্তু কি কারণ কিছু তো বললেন না। গাছ লাগানোর সাথে এর কি সম্পর্ক? আজকে কি বৃক্ষরোপণ দিন নাকি? না, সেটা নয়। তবে শুনুন, কাল সকালেই ওই পুকুর ধারের ওই নির্দিষ্ট তাল গাছটি আপনি কাটানোর ব্যবস্থা করবেন, বুঝলেন? হ্যাঁ, সে কি কথা? এই আবার হয় নাকি? ওই গাছটাকে নিয়েই তো সমস্যা চলছে। না না, ওই গাছ কাটা যাবে না, একেবারে অসম্ভব ব্যাপার। ওই গাছে এখন আর কিছু নেই। গাছটি এখন সব রকম অপশক্তি থেকে মুক্ত। ওই গাছটিকে কাল সকালেই কাটানোর ব্যবস্থা করবেন। পরবর্তীকালে যাতে আর এরকম কোনো বিপদ না আসে তার জন্য এই গাছটিকে কাটা খুব প্রয়োজন। কারণ ওই গাছগুলিকে একে অপরের সাথে জুড়েই ওই চিহ্নটি তৈরি করা সম্ভব হয়েছিল, যেটা আজকে আমি ওই ছকে এঁকেছিলাম, বর্গক্ষেত্র এবং বৃত্তের সমন্বয়ে। তাই সেই গাছগুলির মধ্যে একটি গাছকে কেটে দিলেই ওই চিহ্ন অঙ্কন করা আর সম্ভব হবে না। তাই ওই তাল গাছটিকে কেটে ফেলতেই হবে। তার পরিবর্তে আপনাকে দুটি গাছ লাগানোর কথা আমি সকালে বলেছিলাম, কারণ একটি গাছ কাটা মানেই একটি প্রাণ হত্যা করা। আর এই যে এই মেয়েটি, এ নামে যে মাসখানেক আগে আপনারা কুৎসা রটিয়েছিলেন, যে অপবাদ গোটা গ্রামে ছড়িয়েছিলেন, তার ক্ষমা প্রার্থনা এবং সংশোধন কাল যেন সকাল সকাল হয়ে যায়। এসব কি বলছেন? কি 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 উল্টো পাল্টা বলছেন আপনি, না জেনে শুনে? আর আর কি কুৎসা রটিয়েছি আমরা? আমাদের কি খেয়ে দিয়ে কোনো কাজ নেই? মনে পড়ছে না তো? অনেক ব্যাপার আছে মোড়ল মশাই, আস্তে আস্তে আপনাকে সব বলছি, দেখবেন ধীরে ধীরে সব মনে পড়বে। তবে কুৎসাটা অবশ্য আপনি নিজের ইচ্ছায় রটাননি। আপনার পরিবারের যে পুরোহিত রয়েছে
ওই দেবব্রত মুকুজ্জে, যাকে আপনারা ওই মুকুজ্জে বামুন বলে ডাকেন, তার কথাতেই আপনি এই কাজটি করেছেন। কি মনে পড়ছে কিছু? না, সেভাবে না। মানে ওই আবছা আবছা একটু মনে পড়েছে। তবে তার পিছনে তো যথেষ্ট কারণ ছিল। মিথ্যা করে তো কারণ নামে কুৎসা রটিয়ে তো আমি আর পয়সা পাবো না। আমি যথেষ্ট কারণ দেখেছিলাম এবং আমাকে প্রমাণ দেওয়া হয়েছিল বলেই আমি এটা গ্রামে প্রচার করেছিলাম এবং জনসমক্ষে ব্যাপারটাকে তুলে ধরেছিলাম। এই যা আর কি। কিন্তু আপনাকে ভুল বোঝানো হয়েছিল এবং আপনার দ্বারা একটি মেয়ের জীবন নষ্ট করা হয়েছে। তার সম্পূর্ণ বৃত্তান্ত আপনাকে দিলে আপনার মাথায় ঢুকবে। তবে তার আগে আপনাকে কথা দিতে হবে, আপনি এই মেয়ের নামে যে কুৎসা এবং অপবাদ রটিয়েছিলেন তা কাল সকালেই সম্পূর্ণরূপে মিথ্যা অপবাদ ছিল বলে ঘোষণা জারি করবেন এবং এই মেয়েকে সসম্মানে এই গ্রামের এক বাসিন্দা রূপে স্বীকৃতি দেবেন। এই কথা যদি আপনি আমাকে দেন, তবেই আমি আপনাকে সমস্ত ঘটনা বলবো এবং বোঝাবো যে কি হলো এবং কেন আমি এসব করলাম। বিপদ থেকে কি আদৌ এই গ্রামকে বাঁচাতে পারলাম, এই সমস্ত ব্যাপারটা আপনাকে বুঝিয়ে বলবো। কিন্তু সবার আগে আপনি আমাকে কথা দিন। আচ্ছা, বেশ বেশ, আপনি যা যা বললেন আমি তার সব কিছুই করতে রাজি আছি। এবার তো অন্তত ব্যাপারটা পুরো বলুন, আমি একটু শুনি যে আমি কি করে এত বড় ভুল করলাম, নাকি আমাকে কেউ ঠকালো, তা আমাকে জানতেই হবে। নিন, আর দেরি করবেন না, দয়া করে বলুন। দেখুন, বেশ কিছু মাস আগে আপনাদের এই গ্রামে একটি মেয়ে এসেছিল। তা আপনাদের পরিবারের যে পুরোহিত, অর্থাৎ ওই দেবব্রত মুকুজ্জে, উনি পুরোহিত কম, তান্ত্রিক ছিল বেশি। তিনি নামেই পুরোহিত ছিলেন। তিনি ওই বৌদ্ধ তন্ত্র সাধনায় সিদ্ধ ছিলেন এবং বজ্রযানী তন্ত্র সাধনা করতেন। এই গ্রামে তিনি খুব প্রসিদ্ধ ছিলেন এই কারণেই। অনেক মানুষকে তিনি বিপদ থেকে বাঁচাতেন। আপনি হয়তো এই সবই জানেন, তাও আমি আপনাকে বলছি। তো এই মেয়েটি মুকুজ্জে বামুনের কাছে এসেছিল জাঙ্গুলি নামক এক দেবীর অভিশাপ থেকে মুক্তি পাওয়ার জন্য। বজ্রযানী তন্ত্রে এই জাঙ্গুলি দেবী হলেন আমাদের হিন্দু ধর্ম অনুযায়ী মনসা দেবী। ওই জাঙ্গুলি দেবীর অভিশাপেই মেয়েটির সারা শরীর সাপের দেহের মতো একেবারে আঁশযুক্ত হয়ে গেছিল এবং তার জিভটিও সাপের মতোই দুটি অংশে বিভক্ত হয়ে লোলুপ জিহ্বার আকৃতি ধারণ করেছিল। তার চোখগুলো একেবারে সাপের মতো ঘোলাটে হয়ে গেছিল। এক কথায় বলতে গেলে সে একটি মানবরূপী সাপের আকৃতি ধারণ করেছিল। আর এই অভিশাপ থেকে মুক্তি পাওয়ার জন্যই মেয়েটি এই গ্রামে ওই মুকুজ্জে বামুনের কাছে আসে। কিন্তু এই মুকুজ্জে বামুন ইনি মোটেই একজন ভালো এবং সৎ চরিত্রের মানুষ ছিলেন না। তিনি বৌদ্ধ তন্ত্র সাধনা করতেন বটে, কিন্তু সেই তন্ত্রকে তিনি অপকর্মের কাজে ব্যবহার করতেন। যাকগে, যেটা বলছিলাম, ওই মেয়েটি মুকুজ্জে বামুনের কাছে এসেছিল আর উনি ওই মেয়েটিকে সাহায্যও করেছিলেন, কিন্তু তার পরিবর্তে চেয়েছিল মেয়েটির দেহ ভোগ করতে, যেটি অত্যন্ত একটি ঘৃণ্য কাজ। মেয়েটিও বাধ্য হয়ে ওই বামুনের কথায় রাজি হয়ে যায় আর সেই সুযোগ নিয়েই ওই বামুন মেয়েটিকে ভোগ করে। কিন্তু পরে যাতে তার কেচ্ছার কথা জানাজানি না হয়, তাই উনি বিষয়টাকে পুরো ঘুরিয়ে দেন এবং আপনাকে জানায় যে মেয়েটি নাকি পুরোহিত মশাইয়ের সাথে দুর্ব্যবহার করেছে এবং তার শালীনতার সীমা লঙ্ঘন করেছে। আর আপনিও কথাটা চোখ বন্ধ করে বিশ্বাস করে নেন আর এই কথাটাই গোটা গ্রামে রটিয়ে দেন। আর এর শাস্তি স্বরূপ পুরোহিত নির্দেশ দেন ওই মেয়েটিকে গ্রামের ওই ঘরটিতে, মানে যেটিতে এখন থাকে, সেখানে বন্দি করে রাখতে হবে, যাতে সে এক ঘরে হয়ে যায়। এর পিছনে লুকিয়ে ছিল সেই পুরোহিতের নোংরা মনোবৃত্তি, আর আপনিও তাকে সেই ঘরে বন্দির নির্দেশ দিয়ে দেন। এই ছিল আপনার বিচার। আপনি ওই পুরোহিতের কথা শুনে একটা নিষ্পাপ মেয়ের সাথে অপরাধ করেছেন। আর যে ঘরে মেয়েটিকে বন্ধ করা হয়েছিল, সেই ঘরটি ওই পুরোহিত নিজের তন্ত্র সাধনার কাজে ব্যবহার করতেন। আর সেই ঘরটিতেই ওই মেয়েটি থাকার ফলে মেয়েটিকে বিভিন্ন যৌন তন্ত্র সাধনায় সে ব্যবহার করতে থাকে। আর এরকম ভাবেই তন্ত্র সাধনা করতে করতে হঠাৎই একদিন মা খদির বনি, যাকে বলা হয় সবুজ তারা, অর্থাৎ
তারা মায়ের দেহ, যার শরীরটা পুরো সবুজ থাকবে, সেই দেবী ওই ঘরে রয়েছে। যার দর্শন সূর্যগুপ্ত পেয়েছিলেন, সেই তারা মায়ের একটি ভুল মন্ত্র উচ্চারণের জন্য মায়ের ঋণাত্মক শক্তি এই মেয়েটির উপর ভর করে এবং মেয়েটি রাক্ষসে পরিণত হয়। আর তার কিছুদিন পরেই ওই মুকুজ্জি বামুনের মৃতদেহ পাওয়া যায় ওই ঘরের কাছেই। আর তখন থেকে শুরু হয় এই প্রক্রিয়া। পুরোহিতের ভুল মন্ত্রের ফলে ক্ষুদিরভণি তারা ঋণাত্মক রূপটি মেয়েটিকে নিজের কবলে নিয়ে নেয় এবং একই সাথেই অপরদিকে নরকের দ্বার খুলে যাওয়ার ফলে ব্রহ্ম পিশাচের আগমন ঘটে নরক থেকে। আর ব্রহ্ম পিশাচকে আনয়ন করার জন্য যে প্রক্রিয়া ওই মুকুজ্জি বামন করে গেছিল, তাতে ওই ব্রহ্ম পিশাচের এই গ্রামে প্রবেশ করতে সুবিধা হয়। ওই তাল গাছকে একসাথে জুড়ে যে চিহ্ন তৈরি হয়েছিল, তা ব্রহ্ম পিশাচকে এই গ্রামে আনয়নের জন্য সে করেছিল। আর আমি আজ একটু আগে যেটা করলাম, সেটা তার বিপরীত প্রক্রিয়া। ওই ব্রহ্ম পিশাচকে পুনরায় নরকাগমন করানোর জন্য এই প্রক্রিয়া আমি করলাম। যাকে তো ওই আনয়ন প্রক্রিয়ার ফলে ব্রহ্ম পিশাচ ওই মেয়েটিকে দখল করে নেয়। তাই ওই মেয়েটির দ্বারা একই সাথে দুরকম কাজ হচ্ছিল। ওই ক্ষুদিরভণি তারা ঋণাত্মক ভূমিকার ফলে মেয়েটি যেমন তার রক্ত পিপাসা মেটাচ্ছিল বিভিন্ন প্রাণী হত্যা করার মাধ্যমে, ঠিক একইভাবেই ব্রহ্ম পিশাচের ভূমিকার ফলে মেয়েটি পবিত্র আত্মাদের মানুষের দেহ থেকে বের করে নিজের কবলে করে নিচ্ছিল। এই দুই শক্তি একত্রে মেয়েটিকে পুরো শেষ করে দিয়েছে, আর তা শুধুমাত্র আপনাদের ভুলের জন্য। তাই আজকে আমি যে প্রক্রিয়াটি করলাম, তা হল দেবী মহাবারাহীর সাধনা, যে একমাত্র এই ক্ষুদিরভণি তারা ঋণাত্মক শক্তিকে দমন করতে সক্ষম এবং ব্রহ্ম পিশাচের বিরুদ্ধেও একমাত্র এনারই শক্তি কার্যকরী। এনার সাধনার মাধ্যমেই আমি এই কাজটি সম্পূর্ণ করেছি। মেয়েটির মধ্যে থেকে দুটি ঋণাত্মক শক্তিকেই আমি দূরীভূত করে দিয়েছি। মেয়েটি প্রথমে যে রক্তভূমিটি করল, তার মাধ্যমে ওই ক্ষুদিরভণি তারা ঋণাত্মক শক্তিটি তার দেহ থেকে বেরিয়ে যায়। আর তার কিছুক্ষণ পরে এক উজ্জ্বল বস্তু তার শরীর থেকে দ্রুত গতিতে বেরিয়ে মহাশূন্যে বিলীন হয়ে গেল। সেটা ছিল ব্রহ্ম পিশাচের শক্তি। সে ওই মেয়েটির দেহ থেকে বেরিয়ে নরকের পথে পুনরায় গমন করল। মেয়েটির জ্ঞান ফিরতে এখন খানিক সময় লাগবে। এখন আমি শুধু আপনাকে একটাই কথা বলবো, মেয়েটিকে আপনি সসম্মানে এই গ্রামে থাকতে দেবেন এবং নিজের ভুলও স্বীকার করে নেবেন। আর আপনাকে মেয়েটিকে থাকার একটু ব্যবস্থাও করে দিতে হবে, এটা আপনার দায়িত্ব। আর ওই যে পুরোহিত, মানে ওই যে মুকুজ্জি বামুন, তার এই ঘৃণ্য কাজ বা তার এই নরকের নগ্ন রূপটা, সেটাও যেন গ্রামের সকলের সামনে উঠে আসে। এটা আমার অনুরোধ নয়, আমার আদেশ মনে করবেন। কারণ আপনি যখন কোনো কিছু না জেনে শুনে এই কাজে সাই দিয়েছিলেন, তার মানে কিন্তু আপনিও এই পাপের ভাগীদার। একটা কথা মনে রাখবেন, আগুনে কেউ জেনে হাত দিক বা অজান্তে, হাত তার পূর্বেই। আমাকে ক্ষমা করে দিন, আমি সত্যি এসব ঘটনার কথা ঘুণা করেও টের পাইনি। এই ঘৃণ্য কাজের কথা জানলে আমি কিছুতেই তাতে সায় দিতাম না। আমাকে আপনি ক্ষমা করে দিন দয়া করে। আমি না বুঝে অনেক বড় ভুল করে ফেলেছি, দয়া করে আমাকে ক্ষমা করে দিন। বেশ বেশ, আপনি যে নিজের ভুল স্বীকার করেছেন, এটাই অনেক বড় ব্যাপার। শুধু এরকম ঘটনা যাতে আর কখনো ভবিষ্যতে গ্রামে না ঘটে, সেদিকে নজর রাখবেন। আপনি যেহেতু পাপ করেছেন, সেই পাপের ফল তো আপনাকে ভোগ করতেই হবে। তা থেকে আপনাকে উদ্ধার করার ক্ষমতা আমার সত্যিই নেই। তবে প্রায়শ্চিত্তের একটা উপায় আপনাকে আমি জানিয়ে দিলাম, যার প্রক্রিয়া আপনি কাল সকালেই শুরু করে দেবেন। আর সাথে মেয়েটিকে তার সম্মানও ফিরিয়ে দেবেন। হয়তো এতে আপনার কিছুটা পাপ খণ্ডালেও খণ্ডাতে পারে। যাকে অনেক রাত হয়েছে, আমি এখন একটু বিশ্রাম নিয়ে নিই। মেয়েটির কাছে কেউ একজন রাতে থাকুক, মায়ের শঙ্কর দিবে আপনি থাকতে পারেন। ওর জ্ঞান কখন ফেরে সেটা দেখতে হবে। এই বলে তিলকনাথ ঘরের দিকে চলে যান বিশ্রাম নেবার উদ্দেশ্যে। এদিকে ধনা, মায়াশঙ্করী, টোটন এবং মোড়ল মশাই বসে মেয়েটিকে পাহারা দিতে থাকে। প্রায় মধ্যরাত নাগাদ মেয়েটির জ্ঞান ফিরে আসে। মেয়েটির জ্ঞান ফিরতে তারা ধরাধরি করে মেয়েটিকে ঘরে নিয়ে যান এবং মেয়েটির সেবা শুশ্রূষার ব্যবস্থা করেন।
পরদিন সকাল হতে মোড়ল মশাই তার তিলকনাথকে দেওয়া কথা অনুযায়ী গোটা গ্রামের সামনে নিজের দোষ স্বীকার করে নেন এবং সেই পুরোহিতের ভালো মানুষের মুখোশও তিনি সবার সামনে খুলে দেন। আর তার সাথে মেয়েটিকেও তার সম্মান ফিরিয়ে দিয়ে তাকে তার মিথ্যা অপবাদ থেকে তিনি মুক্তি দেন। তাছাড়া সমস্ত গ্রামের সামনে তিনি তিলকনাথকে কথা দেন যে মেয়েটির সমস্ত দায়িত্ব আজ থেকে তিনি নেবেন। তার থাকা, খাওয়া, পড়া, এমনকি একটা ভালো পাত্র দেখে তার বিয়ের বন্দোবস্তটাও তিনি করে দেবেন বলে তিলকনাথকে কথা দেন। তিলকনাথও মোড়ল মশাইয়ের কথাতে আশ্বস্ত হয়ে মেয়েটিকে আশীর্বাদ করে সকলকে বিদায় জানিয়ে তার আগামী গন্তব্যের উদ্দেশ্যে রওনা দেন। তার সাথে রয়েছে ধনা এবং মায়া শঙ্করীও। তবে আগামী গন্তব্যের উদ্দেশ্যে পা বাড়াতে হঠাৎই তিলকনাথের হাতের বালাটি এক বিদ্যুতের ঝটকার মতো উত্তপ হয়ে সাথে সাথে ঠান্ডা হয়ে গেল। তিলকনাথ বুঝতে পারলেন আবারও কোনো এক বিপদ তার জন্য সামনে অপেক্ষা করছে। কিন্তু হঠাৎ করে তিলকনাথের চোখ চলে যায় আকাশের দিকে। সেদিকে চোখ যেতে তিনি একেবারে চমকে ওঠেন। তিনি দেখেন আকাশের এক কোণ জুড়ে এক লাল ঘূর্ণাবর্ত গর্তের সৃষ্টি হয়েছে। তবে এই দৃশ্য কিন্তু সকলে দেখতে পাচ্ছে না, একমাত্র তিলকনাথের মতো সাধকের পক্ষে এই দৃশ্য দেখা সম্ভব। তিলকনাথ আকাশের যে কোণ বরাবর ওই লাল গর্তের সৃষ্টি হয়েছে সেই দিক বরাবরই হাঁটা লাগাবেন বলে মনস্থির করলেন। তবে যাবার আগে সেদিকে অঙ্গুলি নির্দেশ করে তিনি মোড়ল মশাইকে জিজ্ঞাসা করলেন, আচ্ছা, ওই ওই যে ওই দিকটায় কোন গ্রাম পড়বে একটু বলতে পারবেন? কেন বলুন তো? মানে ওটা তো বেতাল বন, ওদিক বরাবর হাঁটলে তো বেতাল বন পড়বে। অনেক ধন্যবাদ। এক বিশেষ কারণে আমাকে ওইদিকে যাত্রা করতে হবে। বেশ, ঠিক আছে, আমি চললাম। তাহলে আমার আগামী গন্তব্য হচ্ছে ওই বেতাল বন।